নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। ডেকেছেন? না, আদর করার জন্য ডেকেছি। না, যেভাবে ডাকলেন ভাবলাম। শখ কত! এই যে বেহায়া মেয়েদের মতো আমার পিছনে ঘুরঘুর করো, আমার কি আর কাজ নেই তুমি ছাড়া? আদর করবো বলেছি আর অমনি সত্যি বলে বিশ্বাস করলে? হা 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 হা। ছাড়ুন, আব্বা কি ভাববে? যা ভাবার ভাবুক, কিছু করার নেই। সামনেই পরীক্ষা, তাই খুব জোরে সোরে ক্লাসগুলোতে পরীক্ষার প্রস্তুতি চলছে। আজও ছোট দুটো টেস্ট নিলেন ইকবাল স্যার। ক্লাসে উপস্থিত ছিল ওরা 120 জন। তাদের মধ্যে সবচেয়ে হাইস্ট নম্বর এসেছে জাহিদের। বন্ধুরা জানতো এবারেও জাহিদই ফার্স্ট হবে। এ পর্যন্ত জাহিদ কোনো পরীক্ষায় সেকেন্ড হয়নি। ওর পুরনো বন্ধুরা জানে জাহিদ অসম্ভব মেধাবী একটা ছেলে। স্কুল লাইফেই বৃত্তি পেয়েছে 2 বার, কলেজেও তেমনি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছে। জাহিদের সবচেয়ে কাছের বান্ধবী মেঘাও আইনের ছাত্রী। দুজনের কলেজ লাইফ থেকে বন্ধুত্ব, সেটা প্রেমে পরিণত হতে বেশি দিন লাগেনি। দুজনের প্রেম আর কিছুদিনের মধ্যেই পরিণয়ে রূপ নেবে এমনটি সবার ধারণা। মেঘা এরই মধ্যে বাড়িতে নিয়ে গিয়েছিল জাহিদকে। মেঘার বাবাও খুশি হলেন জাহিদকে দেখে। যেমন মেধাবী তেমনি গুড লুকিং। মেয়ের পছন্দকে এপ্রিসিয়েট করলেন তিনি। ঠিক হলো পরীক্ষা শেষ হলে ওদের বিয়ে দিতে তার কোনো অমত নেই। তাছাড়া জাহিদের বাবার সাথেও দেখা করতে হবে। মেঘা তাই সুযোগ পেলেই জাহিদকে তাকাতে দেয়। বাসায় জানিয়েছ? কবে বলবে আমাদের কথা? জাহিদ সান্ত্বনা দেয়। আরে বাবা, পরীক্ষাটা তো যেতে দাও, এত অস্থির হচ্ছ কেন? অস্থির কি সাধে হয়ে? ছেলেদের মতি গতির কোনো ঠিক আছে? এখনো বিশ্বাস করো না আমাকে? করি তো। মেঘা হাসে কিন্তু সান্ত্বনা পায় না, কারণ জাহিদ এখনো ওর বাসায় এ ব্যাপারে কিছুই জানায়নি। জাহিদের পরিবার গ্রামে থাকে। জাহিদের বাবা গ্রামের একজন অবস্থাপন্ন গৃহস্থ, গ্রামের সম্মানিত মানুষ। জাহিদের মুখেই শুনেছে তিনি খুবই কড়া ধরনের মানুষ এবং বেশ রাগী। জাহিদ ক্লাস শেষে বেরিয়ে আসতেই মেঘার সাথে দেখা হলো। মেঘা বলল, চলো তোমাকে চা খাওয়াবো। জাহিদ মাথা নাড়ল। না, চা খাবো না, হলে চলে যাব, বাসায় যোগাযোগ করতে হবে। বাসায় কিছু হয়েছে? জাহিদের মুখটা আজ একটু মলিনই মনে হলো মেঘার কাছে, তাই প্রশ্নটা করলো। জাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার শরীরটা নাকি বেশি খারাপ, এদিকে সামনে পরীক্ষা, কি যে অবস্থা। বাসায় জানিয়েছো পরীক্ষার কথা? হ্যাঁ, আব্বা তো জানেই, আম্মাও জানে। আব্বা পরীক্ষা দিয়ে দেশে যেতে বলেছে। মেঘার মুখটা এবার মলিন হলো। কবে ফিরবে? 1 সপ্তাহের বেশি তো কোনোদিনই থাকি না, জানোই তো। তাছাড়া এবার স্কলারশিপ পেলে দেশের বাইরে যাব। বার এই লটটা করতে, সেটা নিয়েও আলাপ করতে হবে। আমি আব্বুকে বলেই রেখেছি তোমার সাথে যাব। আব্বু বলেছেন বিয়ে করে তারপর যেতে, এভাবে যেতে দিতে উনি রাজি নন। দেখি, বাড়ি থেকে আগে ফিরি, তারপর এসব নিয়ে ভাববো। পরীক্ষা শেষ হতে হতেও 2 মাস চলে গেল। এর মধ্যে মায়ের সাথে ফোনে 2 বার কথা বলেছে জাহিদ। উনি আগের চেয়ে ভালো আছেন, তবে জাহিদকে খুব করে গ্রামে যাবার জন্য অনুরোধ করেছেন। পরীক্ষা শেষ হবার পর দিনই গ্রাম থেকে বাবার ফোন এলো। মা খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাই বাবার করা আদেশ জাহিদ যেন রাতের ট্রেনেই রওনা দেয়। বাবার আদেশ অপেক্ষা করার শক্তি জাহিদের কোনোদিনই ছিল না, আজও নেই। মেঘার সাথে দেখা করার সুযোগ হলো না ওর, তাই মেঘাকে ফোন করে গ্রামে যাওয়ার কথাটা জানিয়ে দিল জাহিদ। শীঘ্রই ফিরবে এমন আশ্বাস দিতেও ভুলল না। রাতের ট্রেনেই জাহিদ সিলেটের উদ্দেশ্যে রওনা দিল। কোনো রকমে নাস্তাটা সেরেই ফারুক শার্টটা গায়ে চড়ালো। বাম হাতে ঘড়িটা পরে টুপিটা মাথায় দিয়ে 2 হাতে কোনো রকমে দাড়িগুলোতে আঙ্গুল চালালো পরিপাটি করার উদ্দেশ্যে। তারপর দ্রুত পা চালালো। শান্তদের বাসায় এখান থেকে 5 মিনিটের পথ। তবু আজ দেরি হয়ে গেছে বলে ফারুককে দ্রুত পা চালাতে হচ্ছে। ছেলেটার পরীক্ষা চলছে, অথচ পড়ায় একদম মন নেই। ফারুক গিয়ে ধরে বসলে ততক্ষণেই পড়ে। ফারুক চলে গেলে সে নাকি সারাদিন আর পড়তে বসে না। শান্ত ক্লাস 4-এ পড়ে। পড়ালেখায় যথেষ্ট মেধাবী হলেও সে চূড়ান্ত ফাঁকিবাজ, তবে ফারুককে যথেষ্ট সমীহ করে। শান্তদের পরিবারের উপরেও ফারুকের রাগ লাগে। ছেলের পরীক্ষার মাঝখানে মেয়ের বিয়ের এনগেজমেন্ট করলো সেদিন। শান্ত প্রচুর নাস্তা নিয়ে ফারুকের সামনে দিয়ে দাঁত বের করে বলেছিল, স্যার, আপার আজ পান চিনি, তাই আজ পড়ব না। ফারুক প্রশ্ন করেছিল, পান চিনি আবার কি? এনগেজমেন্ট বুঝেন, আমার আপাকে আজকে আংটি পরাবে ছেলেপক্ষ। তার মানে বিয়ে?
না না, শুধু আংটি, বিয়ে 6 মাস পর। ফারুক আর কোনো কথা বলল না। এসব আধুনিক যুগের নানান ভিত্তিহীন রেওয়াজের প্রতি তার বিন্দু মাত্র আস্থা নেই। একটি আংটির বৃত্তে দুটি ছেলে মেয়েকে বেঁধে ফেলা, তারপর প্রেম করতে ছেড়ে দেওয়া, এজন্য অভিভাবকের অনুমতি নিয়েই জানা করা। শান্তদের বাড়ির সামনে এসে বেল বাজালো ফারুক। দরজা খুলল একটি মেয়ে, শান্ত ভদ্র মুখশ্রী। ফারুক চট করে চোখ নামিয়ে ফেলল, হাতের মোবাইলের দিকে তাকিয়ে বলল, শান্ত আছে? আমি ওর টিচার। জি আছে, আপনি বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। ফারুক ড্রয়িং রুমে বসলো। কিছুক্ষণ পরেই শান্ত এলো, ক্রিকেট ড্রেস পরিহিতা অবস্থায়। সালাম আলাইকুম স্যার। আবার সালাম আলাইকুম? এই হয় সালাম শিখিয়েছে তোমাকে? সালাম আলাইকুম মানে কি? সরি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা পরীক্ষার মাঝখানে এসব কি? ব্যাট বল কেন হাতে? ওই একটু। যাও রাখো। ছোটখাটো হুঙ্কার দিল ফারুক। শান্ত দ্রুত হেলমেট প্যাড খুলতে লাগলো। তারপর শান্ত ছেলের মতোই পড়তে বসে গেল। ট্রেন থেকে নেমে জাহিদদের বাসা পায়ে হাঁটা পথ। তবু জাহিদ রিক্সা নিল, কারণ ওর হাতে বেশ কিছু লাগেজ রয়েছে। রিক্সা একেবারে বাড়ির সামনে গিয়ে থামলো। সিলেট শহরে উপকণ্ঠেই জাহিদদের সুন্দর দোতলা পাকা বাড়ি। জাহিদ ভেতরে ঢুকে প্রথমেই মনে মনে ধাক্কা খেলো মাকে রান্নাঘরে বসে রান্নার বিশাল আয়োজন নিয়ে বসে থাকতে দেখে। কারণ সে মায়ের খুব অসুখ শুনেই দৌড়ে এসেছে। মা ওকে দেখে খুশিতে উঠে এলো। এসেছিস বাবা আমার? বলেই জাহিদকে জড়িয়ে ধরলেন, চোখে পানি। হ্যাঁ, কিন্তু তুমি অসুস্থ মানুষ রান্নাঘরে কি করছো? ধুর, তোর বাবার কথা, ভালো মানুষকে রোগী বানিয়ে দেয়। চল ঘরে চল, তোর পছন্দের সবকিছু করেছি রাত জেগে জেগে। এভাবে আমাকে ভয় দেখিয়ে আনানোর মানে কি? আব্বা কই? তোর আব্বা কুমকুমদের বাসায় গেছে, এসে পড়বে। তুই হাত মুখ ধো, তোর জন্য চালের আটার গরম গরম রুটি আর হাঁসের মাংস রেঁধেছি। তুই পছন্দ করিস, নাস্তা খেয়ে ঘুম দে, সারা রাত জার্নি করেছিস। জাহিদ কথা না বাড়িয়ে হাত মুখ ধুতে গেল। জোর করে পেট পুরে খাওয়ালো মা। ভরপেট খাওয়ার কারণেই কিনা কে জানে জাহিদের খুব ঘুম পাচ্ছে। সে ঘুমিয়ে পড়লো। মা ওর ঘরটা আগে থেকেই সুন্দর করে গুছিয়ে রেখেছিল। জাহিদের ঘুম ভাঙলো একেবারে বেলা পার করে। আব্বার করা খাকারিতে জাহিদের ঘুম দূর হয়ে গেল। আব্বা ওর বিছানায় এসে বসেছেন। জাহিদ দ্রুতই উঠে বসলো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। টেনে টেনে সালামের উত্তর দিলেন আব্বা। তারপর বললেন, ঘুমিয়ে যে দুপুর পার করে দিলি, জোহরের নামাজ তো কাজা হতে চললো। নামাজ মনে হয় ঠিক মতো পড়িস না, তাই না? জাহিদ আমতা আমতা করতে লাগলো। না মানে পড়ি তো। যাও গোসল করে নামাজ পড়ে ভাত খাও, তোমার সাথে জরুরি কথা আছে। জাহিদ মনে মনে চমকালো কিছুটা। আব্বা ওকে তুমি তুমি করে কথাটা বললেন, ব্যাপার কি? কিন্তু আব্বাকে সে খুব ছোটবেলা থেকেই জমের মতো ভয় পায়। ভয়টা এই বয়সেও কাটিয়ে উঠতে পারেনি। ফারুক বেল বাজাতেই শান্তর বোন দরজা খুলে দিলে ফারুক প্রতিবারের মতোই চোখ নামিয়ে মোবাইলে নিবদ্ধ করলো। এবার আর শান্তকে ডেকে দিতে বলল না, শান্তর বোনই নিজে থেকে বলল, আসুন। ফারুক পড়ার টেবিলে বসে আছে, শান্ত লিখছে। হঠাৎ ভেতর থেকে শান্তর বোনের গলা শোনা গেল। আমি যাব না মা। ওপর গলাটা সম্ভবত শান্তর মায়ের। তিনি বলছেন, নতুন আত্মীয়, তার উপর তোর শাশুড়ি নিজেই ফোন করে আমাকে বলেছে তাকে পাঠিয়ে দিতে। কিন্তু অনুষ্ঠানের আগে আমি ওর সাথে কেন যাব? কি হয়েছে? সে তো তোর স্বামীই হবে। হবে, হয়নি তো এখনো। না গেলে জিসান রাগ করবে। কেন? আমি কি তাদের বাড়ির বউ যে রাগ করবে? বউ তো হবি, তো রাগ করবে না? উফ, তোমাকে বোঝাতে পারছি না কেন। ফারুক গালে হাত দিয়ে শান্তর অঙ্ক করা দেখছে। না চাইতেই ভেতরকার শব্দগুলো ফারুকের কানে চলে আসছে। অঙ্ক শেষ হলে ফারুক শান্তকে বলল, ভেতরে গিয়ে আম্মুকে বলো আস্তে কথা বলতে। বলো, সব বাইরে থেকে শোনা যাচ্ছে। আমি যে বলতে বলেছি এটা বলো না। বলেই ফারুক কপাল কুঁচকে খাতাটা টেনে নিল। জাহিদ আব্বার ঘরে বসে আছে। আব্বা এশার নামাজ পড়ে ধবধবে পাজামা পাঞ্জাবি পরে বসে আছেন। জাহিদ তার প্রবল ব্যক্তিত্বের সামনে নিজেকে বড় অসহায় বোধ করে। আব্বা বললেন, তোর মা তোকে কিছু বলেনি? কি ব্যাপার আব্বা? তোকে নিয়ে মেয়ে দেখতে যাব। মেয়ে তো আমাদের জানাশোনা। কুমকুমের কথা মনে আছে? আরে তুই তো ওকে মক্তবে থাকতে বাংলা ইংরেজি পড়াতি। জাহিদ একটা পালস বিট মিস করলো। মেয়ে তার জন্য। হতভম্ব হয়ে বলল, মেয়ে দেখতে যাবেন? কার জন্য আব্বা? এ বাড়িতে পুরুষ বলতে তুই আর আমি। তোর কি মনে হয় আমি আমার কথা বলছি? বেকুবের মতো প্রশ্ন করিস কেন?
তোর পরীক্ষা শেষ হবার অপেক্ষা করছিলাম, পরীক্ষা তো শেষ। কি? কিন্তু আমার বিয়ে আমার পছন্দ হতে হবে না এভাবে হুট করে? তোর পছন্দের কথা মাথায় রেখেই তোকে নিয়ে মেয়ে দেখতে যাওয়া, নইলে একবারে বিয়ে পড়িয়ে দিতাম। জাহিদ চুপ করে বসে আছে। কিভাবে কি বলবে মাথায় আসছে না। আব্বা পুরো তৈরি হয়ে বলছেন তোর বিয়ে, মেয়ে দেখতে যাব। কোনো মানে হয়? মেঘার কথাটা কিভাবে বলবে সে? আম্মাকে বলতে পারতো, কিন্তু আব্বার সামনে তো পারবেই না। এমন সময় আব্বা কথা বলে উঠলেন, তোর পড়ালেখার পিছনে কম ঢালিনি, তোকে মাদ্রাসায় ভর্তি করাতে চাইলাম, কিন্তু বললি যে না, শহরে কলেজে পড়বো। দিলাম পাঠিয়ে শহরে। কলেজ ভার্সিটি শেষ করেছিস, তো এখন বিয়ে না করলে কবে করবি, বুড়ো বয়সে? কিন্তু আব্বা, বারাট ল করতে চাই আমি, নইলে এত কষ্টের কোনো দাম থাকবে না। বটতলার উকিল হয়ে বসে থাকতে হবে। তোকে ব্যারিস্টারি পড়াতে প্রায় 30-40 লাখ টাকা লাগবে। তা না হয় দিলাম, কিন্তু আজকের দুনিয়াদারির উপর আমার বিশ্বাস নেই। শহরের মেয়েগুলো টোপ নিয়ে ঘুরে, মোটা তাজা মাছ দেখলেই বড়শিতে গেঁথে ফেলবে। তাই তোকে বিয়েটা করিয়ে দিই, তুইও শান্তিমতো পড়তে যা। কিন্তু আব্বা। আবার কিন্তু কি? যা তৈরি হ, কুমকুমকে দেখতে নিয়ে যাব তোকে। যদিও দেখাদেখির কিছু নাই, খুবই ভদ্র, নামাজি, আদবদার মেয়ে। মাদ্রাসা শেষ করেছে এবছর, সেখানে শিক্ষকতা করছে। এ যুগে এমন চৌকস মেয়ে হারিকেন দিয়ে খুঁজে পাবি না। বিয়েটা করিয়ে দেওয়া আমার দায়িত্ব। তারপর আমি মরে গেলে দোয়া দিবি আর বলবি কি সম্পদ তোকে দিয়ে গেলাম। শোন, দিনকাল একদম ভালো না, মানুষের মধ্যে এখন ভেজাল ঢুকে গেছে। যা বলি তোর ভালোর জন্যই বলি। যা ওঠ, কথা বাড়াস না। জাহিদ হিপনোটাইজ মানুষের মতো উঠে শার্ট পরল। তারপর আব্বা আর আম্মার সাথে কুমকুম নামে মেয়েটির বাড়িতে গেল। কুমকুমের মা সামনে আসলেন না। কুমকুমের বাবা এসে হাত মেলালেন। তারপর নাস্তা পর্ব শেষে জাহিদকে একটা রুমে বসিয়ে জাহিদের আম্মাই কুমকুমকে নিয়ে আসলেন। বরকার মতো কি যেন একটা পরেছে, কেবল মুখটা খোলা। সে যে কুমকুমকে চিনত, তার সাথে এই কুমকুমের কোনো মিলই নেই। ছটফটে কিশোরীটি কেমন চুপচাপ শান্ত হয়ে গেছে। আপাতমস্তক ঢাকা কুমকুম নামের মেয়েটি কেবল সালাম দিল। জাহিদও কোনো কথা বলল না। কুমকুম তো নয়ই। সে মুখ নত করে বসেছিল। মিনিট 5 পর জাহিদের আম্মা ছেলেকে জিজ্ঞেস করে কুমকুমকে উঠিয়ে নিয়ে গেলেন। বাবা সেখানেই বাসকাই গলায় ঘোষণা দিলেন যে আগামীকাল সন্ধ্যায় বিয়ে হবে। যেহেতু ছেলে বার অ্যাট ল পড়তে দেশের বাইরে চলে যাবে, তাই আর দেরি করবেন না তিনি। বউ আর কি, সে তো নিজের মেয়ের মতোই। এ বাড়ি থাকতো, এখন ও বাড়ি যাবে। কাল একেবারে বিয়ে করিয়ে বউ নিয়ে যাবেন তিনি। বলেই হা হা করে হেসে কুমকুমের বাবার সাথে কোলাকুলি করে পাকা কথা দিয়ে বিদায় নিয়ে আসলেন। রাতে মাকে একা পেয়ে জাহিদ ফিসফিসিয়ে জানালো মেঘার কথা। মা দ্রুত আঁচল মুখে তুলে বললেন, ইন্না দিল্লাহ, তোকে ওখানে পড়তে পাঠিয়েছি না মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে? তুই কোন বাড়ির ছেলে একথা ভুলে যাস না। তোর বাবা শুনলে আগুন লাগিয়ে দিবে। ওসব বাদ দে বাবা, আমি তো তোর বাপকে এক কথায় বলতেই পারবো না। সারাটা দিনই জাহিদের চরম উৎকণ্ঠার মধ্যে কেটেছে। মোবাইলটা কতবার যে হাতে নিল আর রাখলো তারই অত্তা নেই। মেঘাকে কি বলবে সে? ও তো শুনলে কেঁদে কেটে একাকার করবে, নতুবা ট্রেন ধরে সোজা চলে আসবে এখানে। না, মাথা কাজ করছে না। মত অমত দ্বিমতের দোলাচলে কুমকুমের সাথে বিয়ে হয়ে গেল জাহিদের। মা পাত্রপক্ষ জাহিদের সামনে এলেন না। একেবারে সন্ধ্যাবেলায় মাথায় হাত রেখে কেবল বললেন, কুমকুম ভারী মিষ্টি মেয়ে, ওকে বিয়ে করে তুই অসুখী হবি না বাবা। কি? সে আমার সুখ, তা যদি তোমরা বুঝতে তাহলে এভাবে বলতে না। শোন রে বাবা, রূপে মন ভোলায়, কিন্তু বিবাহিত জীবনে রূপের পাশে গুণটাও লাগে। কুমকুম গুণী মেয়ে। গেয়ভূত একটা মেয়ের গুণ কি হতে পারে তা আমার জানা আছে। কাঁথা সেলাই করার পিঠা বানানো ছাড়া এরা পারে কি? তোর মাও কিন্তু আরেক গেয়ভূত, বুঝে কথা বলিস। শোন, ভবিষ্যৎ বংশধর কেমন চাস তা পুরুষকে বিয়ের আগেই ঠিক করতে হয়। কারণ যেমন মা তেমন চা হয়। চোখের ভালো লাগায় কেউ জীবন বাজি রাখে? মনে রাখিস, সোনার খনিতে সোনাই জন্মায়, আর কয়লার খনিতে কয়লা। কুমকুম যে সোনার মেয়ে তা তোকে হলফ করে বলতে পারি। একদিন টের পাবি, এই বলে রাখলাম। আর কথা হলো না। বিয়ে পড়ানোর পর মেয়েদের বাড়িতে চাপা কান্নার রোল। জাহিদ বিরস মুখে বাইরে দাঁড়িয়ে আছে। বউ নিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। জাহিদ নিজের ঘরে ঢুকে কিছুটা অবাক হলো। তার ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। খাটে চুপ করে কুমকুম বসে আছে। জাহিদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা তার বাসর। সে তো মেঘাকে নিয়ে।
ফুপিয়ে কান্নার শব্দে জাহিদের চিন্তা বাধাপ্রাপ্ত হলো। খানিক ইতস্তত করে খাটের পাশে যেয়ে দাঁড়ালো। মেয়েটা চোখ মুছে ধীরে ধীরে খাট থেকে নামলো। তারপর মৃদু স্বরে বলল, একটু বসবেন প্লিজ। প্লিজ শব্দটা শুনে মনে মনে একটু চমকে গেল জাহিদ। কিছু না বলে বসলো। কুমকুম তার পা শুয়ে সালাম করলো। তারপর একটা কাগজ জাহিদের হাতে দিয়ে বলল, আমার কপালে হাত রেখে এটা পড়তে হবে আপনাকে। বলছে আর চোখ মুছছে। কুমকুম কাঁদছে বলেই কিনা চোখটা আর গালটা লালচে হয়ে আছে। এখনো ফুপাচ্ছে, আবার ওটা এটা করতেও বলছে। অদ্ভুত মেয়ে তো, চুপচাপ এক জায়গায় বসে কাঁদতে থাক। তোর এত কথা বলার দরকার কি? জাহিদের একদম কথা বলতে ইচ্ছে করছে না। জাহিদ কাগজটা খুলে এই প্রথম মুখ খুলল। এটা কি? এটা দোয়া। স্ত্রীর কপালে হাত রেখে স্বামীকে পড়তে হয়, তবে তার আগে নামাজ পড়তে হবে। অজু আছে আপনার? হ্যাঁ আছে মনে হয়। কেন? মনে হয়টয় না, আসুন অজু করবেন। শান্ত অথচ ধীর স্বরে বলল কুমকুম। আবার অজু করব? জাহিদ বিরক্ত হলো। জি, করতেই হবে। অজুটা ভাঙলেন কেন? জাহিদ অবাক হলো কিছুটা। মেয়েটা তো চমৎকার কথার পিঠে কথা চালাতে পারে। তাকে যতটা গেয়েও ভেবেছিল ততটা সে না। কই আসেন। জাহিদ মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল। কুমকুম মগ ভরে পানি তীর তীর করে ঢাললো আর জাহিদ উজু করলো। দুবার কুমকুম বাধা দিল। আহ, এইভাবে কুলি করেন কেন? গড়গড়া করেন। উফ, বাসরাত থেকেই মাস্টারি। মনে মনে বলল জাহিদ। অজু শেষে টাওয়েল এগিয়ে দিল। তারপর নিজে গিয়ে দুইটা জায়নামাজ বিছালো। একটা একটু সামনে, অপরটা পিছনে। আপনি কিন্তু নামাজ পড়াবেন। আমি? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? ইমামতি তো ছেলেদেরকেই করতে হয়। ইমাম মানে নেতা। একটা সংসারের নেতৃত্ব আপনাকে দেয়া হলো। প্রতিটা পুরুষকেই দেয়া হয়। কে কেমন সংসারের নেতৃত্ব দিতে পারে সেটার উপরই সেই সংসারের ভবিষ্যৎ নির্ভর করে। তুমি তো মনে হয় মাদ্রাসায় মাস্টারি করো, তাই না? জি, কেন? লেকচার শুনে মনে পড়লো। কুমকুমের মুখটা হঠাৎই লজ্জায় লালচে হয়ে গেল। দুঃখিত, চলুন নামাজ পড়ি। শান্তদের বাড়ি থেকে বেরোবার মুখে গাড়িটা দেখলো ফারুক। সানগ্লাস পরা একটা ছেলে বসে আছে ভিতরে। একটু পর শান্তর বোনকে নামতে দেখা গেল। ফারুক নিজের মতো করে হেঁটে চলে এলো। আজ তার ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে। তাছাড়া বাড়িতে আজ তাকে তাড়াতাড়ি যেতে বলা হয়েছে। তাকে নিয়ে কোথায় যেন মেয়ে দেখতে যাবার কথা। ফারুক পা চালালো। মোমো গাড়িতে ওঠার পর থেকে চুপ করে বসে আছে, একটা কথাও বলেনি। জিসান কয়েকবার এটা ওটা জিজ্ঞেস করেছে। মোমো দায় সারা গোসের উত্তর দিয়েছে। কেন জানি মোমো জিসানের সাথে সহজ হতে পারে না। আজ মোমোকে নিয়ে জিসানের বড় বোনের বাড়িতে যাবার কথা। ওর বড় বোনের ম্যারেজ ডে আজকে। মোমো সবসময়ই ইন্ট্রোভার্টেড ধরনের মেয়ে। হই উল্লোর চেঁচামেচি হুড়োহুড়ি ওর ভালো লাগে না। ও নিরিবিলি থাকতে ভালোবাসে। বাবা নেই মোমোর। মা আর শান্তকে নিয়েই ওর জীবন আবর্তিত। মোমোর বড় খালা খুব ধনী মহিলা। তিনি মোমোর জন্য এই বিয়ের প্রস্তাবটা এনেছেন। তার ধারণা মোমোদের পরিবারের লাখ শুকর করা উচিত, এমন ধনী ছেলে পেয়ে। ছেলের ঢাকায় গাড়ি বাড়ি সব আছে। সে যে মোমোকে দেখে পছন্দ করেছে এটাই মোমোর সৌভাগ্য। তাই মোমোর মাও পাত্রপক্ষের সব রকমের আবদার পূরণে সশস্ত্র থাকেন, তার ন্যায়ই হোক কিংবা অন্যায়। অনুষ্ঠান শেষে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। মোমোর মনটা খুব খারাপ। ওই অনুষ্ঠানে জিসান তার বোন আর বোন জামাইয়ের সামনেই মোমোকে নিয়ে নাচানাচি করার জন্য কয়েকবার টানাটানি করেছে। মোমো প্রতিবারই হাত ছাড়িয়ে সরে এসেছে। কয়েকবার তাগাদা দেওয়ার পর জিসান তাকে বাড়ি পৌঁছে দিতে বের হয়েছে, নইলে আরো রাত পারত। ঢাকা শহরে রাত 10টা এমন কোনো রাত না, কিন্তু আবাসিক এলাকাগুলো রাত 8টা বাজলেই নীরব হয়ে পড়ে। তেমনি একটা এলাকা দিয়ে যাচ্ছিল ওরা। হঠাৎ জিসান গাড়ি থামালো। মোমো চমকে উঠল। গাড়ি থামালেন কেন? জিসান হাসলো। তোমাকে একা পাবো বলে। মা মানে? তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নইলে মা চিন্তা করবেন। তোমার মা ভালো করে জানে তুমি কার সাথে আছো, তাই রাতে যদি আমার নাও ফিরি তবুও তিনি টেনশন করবে না। বলেই জিসান হঠাৎ মোমোর হাত চেপে ধরলে মোমো ধমকে বলে, এসব কি হচ্ছে? প্লিজ চলো না, আজকের সময়টা আমরা নিজেদের মতো কাটাই। শাওনের ফ্ল্যাটটা একদম খা। জিসানের কথা শেষ হবার আগেই মোমো গাড়ির গেট খুলে নেমে পড়লো। এটা দেখে জিসানও দ্রুত নেমে পড়লো। এই কি হলো, নামলে যে? আমি আপনার সাথে যাব না, রিক্সা নেব সামনে গিয়ে, আপনি চলে যান। বলেই মোমো আঁচলটা টেনে মাথা সহ পুরো অর্ধাংশ ভালোভাবে আবৃত্তি করলো।
জিসান দৌড়ে ওকে ধরে গাড়ির সাথে চেপে ধরলো। উফ, তোমার এই পালায় পালায় ভাবটা আমাকে তোমার আরো কাছে চুমুকের মতো টানে। বলেই মোমোর ঘোমটা দেওয়া মুখটা ভালো করে দেখে বলল, ঘুমটা তোমার রূপে বাড়তি সৌন্দর্য যোগ্য করেছে। প্লিজ আর কিছু না হোক, একটা চুমু তো ফ্রিতে পেতে পারি, কি বলো? ছাড়েন আমাকে। রাস্তার মধ্যে সব কি শুরু করেছেন? লোকজন দেখছে। লোকজন কোথায় পেলে তুমি? দুই পাশে লেক আর ওই দুই পাশে রাস্তা। জনমানবহীন এই প্রান্তরে তুমি আর আমি আদিম হতে বাধা নেই। আর কিছুদিন পর তো আমরা এক হবই। এখনই তাহলে বাধা কিসে বলো? বলেই মোমোকে এক প্রকার জোর করেই গাড়িতে ঢোকালো। মোমো বুঝতে পারলো আজ জিসানের লোভ থেকে সে বাঁচতে পারবে না, যদি সরব না হয়। ভাবনাটা মোমোর শরীরে বাড়তি শক্তি এনে দেয়। তারপর শরীরে সমস্ত শক্তি একত্রিত করে জিসানকে ধাক্কা দিলে ওর মাথাটা গাড়ির ছাদের সাথে ঠুকে যায়। জিসান মাথা ধরে সিটে বসে পড়লে মোমো ওকে দ্বিতীয় ধাক্কা দিয়ে পাগলের মতো গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে। দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে মোমো সামনের দিকে দৌড় দেয়, আঁচলটা দিয়ে নিজেকে যথাসম্ভব পেঁচিয়ে নেয়। তখনই দেখতে পায় দুজন যুবক হেঁটে এদিকেই আসছে। মোমো থেমে যায়। ছেলেগুলো ভালো না মন্দ জানার উপায় নেই, বলা যায় না। ওর অবস্থা ফ্রাই প্যান থেকে চুলার আগুনে পড়ার দশা হতে পারে। মোমো একটি গাছের আড়ালে দাঁড়িয়ে গেল। ছেলে দুটো ওকে ক্রস করে চলে যাচ্ছে। মোমোর খুব ইচ্ছে হলো ওদের ডেকে সাহায্য চায়, কিন্তু ভয় হয় যদি ওরা জিসানের মতোই মন্দলোক হয়। ছেলে দুটো চলে গেছে কিনা দেখার জন্য আরেকবার উকি দিতেই চমকে উঠল। ছেলে দুটোর একজন হলেন শান্ত টিচার। মোমো তার নাম জানে না, কি বলে ডাকবে ভেবে ছেলে দুটোর দিকে দৌড় দিল। তারপর পেছন থেকে ডাকলো, এই যে শুনছেন? পরিচিত একটা কণ্ঠ শুনে ফারুক ফিরে তাকিয়ে শান্তর বোনকে দেখে চমকে গেল। মোমো দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি খুব বিপদে পড়েছি, প্লিজ আমাকে হেল্প করুন। এত রাতে আপনি এখানে কেন? জিসানের সাথে এসেছিলাম, কিন্তু আর বলতে পারলো না মোমো। সে বাঁশপাতার মতো থির থির করে কাঁপছে। ফারুকের সাথে বন্ধুটি ফারুককে বলল, তুই চিনিস ওকে? শান্তর বোন। ফারুক আর কোনো প্রশ্ন না করে মোমোর দিকে একবার তাকিয়ে বলল, আসুন। বলেই বন্ধুটির সাথে হাত মিলিয়ে তাকে বিদায় দিয়ে হাঁটা ধরলো ফারুক। মোমো ওর পিছনে রীতিমতো দৌড়াতে লাগলো, কারণ ফারুকের সাথে সে তাল মিলিয়ে হাঁটতে পারছে না, বারবার পিছিয়ে পড়ছে। মেইন রোডে এসে ফারুক একটা রিক্সা ডাকলো, তারপর তাতে মোমোকে উঠতে বলল। মোমো উঠে সরে বসলো। ফারুক একটু বিরক্তি নিয়েই রিক্সায় উঠে বসলো। কিছুদূর যেতেই মোমোর ভয়টা কিছুটা কাটলো। সে নিচু স্বরে বলল, আপনি আমাকে খুব খারাপ ভাবছেন, তাই না? আমার ভাবনায় তো আর আপনার কিছু যায় আসে না, অতএব বাদ দিন এসব কথা। বিপরীত দিকে তাকিয়ে বলল ফারুক। সে যথাসম্ভব সরে বসেছে, হাত দুটোকে দু পায়ের মাঝে পরস্পর মুঠো করে ধরে রেখেছে। তারপরেও সামান্য ঝাঁকিতেই দুজনের গায়ে গা লেগে যাচ্ছে। মোমোদের বাসার কাছাকাছি আসতেই ফারুক রিক্সাওয়ালার পিঠে হাত দিয়ে থামতে বলে নেমে পড়ল। তারপর পকেট থেকে ভাড়া বের করে রিক্সাওয়ালার হাতে দিয়ে বলল, ওনাকে নামিয়ে দিয়ে এসো। তারপর মানিব্যাগের দিকে তাকিয়ে সেটা ভাঁজ করতে করতে বলল, যেতে পারবেন না এবার? জি পারবো, আপনাকে অনেক ধন্যবাদ। শব্দটা বলার আগেই ফারুক হাঁটা ধরলো। মোমো সেদিকে তাকিয়ে ছোট নিঃশ্বাস ফেলে রবের শুকরিয়া আদায় করলো। বাসায় ফিরে বেল বাজাতেই মা দরজা খুলে ওকে জড়িয়ে ধরলেন। কোথায় ছিলি তুই? আমি চিন্তায় অস্থির, একা আসলি কিভাবে? মা এক নাগারে প্রশ্ন করে চললেন। মোমো হক চিপিয়ে গেল। মা কিভাবে জানলো যে পথে কোনো সমস্যা হয়েছে? মোমো কি বলবে ভেবে পেল না। ড্রয়িং রুমের পর্দা তুলতেই মোমো ভীষণ চমকে উঠল। জিসান সোফার মধ্যে হেলান দিয়ে আধশোয়া হয়ে ওর দিকে তাকিয়ে আসছে। মোমোর চেহারা কঠিন হয়ে গেল। মা পিছন থেকে বলতে লাগলেন, ছিনতাইকারীরা দেখো কি করেছে, জিশানের মাথা ফাটিয়ে দিয়েছে। জিশান এই অবস্থায় বাড়ি না গিয়ে এত রাতে তোকে খুঁজতে বাড়ি এসেছে। জিসান মুখ গম্ভীর করে বলল, তোমার ওইভাবে দৌড় দেওয়াটা উচিত হয়নি। বাজে কারো খপ্পরে পড়তে পড়তে এখানে তো আমি ছিলাম। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দিতাম না। তুমি একা এতটা পথ আসাটা উচিত হয়নি। তোমাকে একটু দুধ গরম করে দেই বাবা, বসো। মা উঠে গেলেন। জিসানের কথার মাঝপথেই মোমো ঘৃণা ভরা মুখ ফিরিয়ে চলে এলো সেখান থেকে। জাহিদের বিয়ে হয়েছে আজ 4 দিন হলো। এই 4 দিনেই কুমকুম সবাইকে আপন করে নিয়েছে। শ্বশুর শাশুড়ি মহা খুশি কুমকুমের আচরণে। কেবল জাহিদ নিজেই স্বাভাবিক নয়, সে নিজে থেকে কোনো কথা বলে না, কেবল কুমকুম প্রশ্ন করলে জবাব দেয়। জাহিদ বাবাকে তাগাদা দিল তার বার অ্যাটলোর ব্যাপারে। জাহিদের বাবা জানালেন তিনি টাকার ব্যবস্থা করে রাখবেন। পরের বার এসে জাহিদ টাকাটা নিয়ে যাবে অথবা ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবে। আগামী শনিবার জাহিদ ঢাকা চলে যাবে।
কুমকুমের মনটা খুব খারাপ হয়ে আছে। সে জানে না তার দোষটা কি। বিভিন্নভাবে জাহিদকে প্রশ্নটা করেছে, কিন্তু জাহিদ পরিষ্কার করে কোনো উত্তর দেয়নি। সারাদিন তো এদিক সেদিক করে কাটিয়ে দেয়। রাত হলে ঘরে ঢুকে নিজের মতো করে ঘুমিয়ে পড়ে। কোনো কথাই হয় না ওর সাথে। কুমকুম ঠিক করলো জাহিদ চলে যাওয়ার আগে ওকে চেপে ধরবে। কেন সে এত বিমুখ হয়ে আছে? রাতে ঘরে ঢুকেই জাহিদ নিজের পাশে বালিশটা ঠিকঠাক করে শুতে যাবে, তখনই কুমকুম এসে ওর পায়ের কাছে বসে। জাহিদ সেদিকে তাকিয়ে বলেন, পায়ের কাছে বসেছো কেন? সরো, ঘুমোতে দাও। জি, ঘুমাবেন তো অবশ্যই, কিন্তু আমার কিছু কথার জবাব দিয়ে তারপর ঘুমান। জাহিদ উঠে বসলো। কি কথা? আমি কি আপনার কাছে কোনো অপরাধ করেছি? না, অপরাধ করেছো কেন বলছো? তাহলে আমার সাথে এমন করছেন কেন? কই, কি করছি? আমি আপনার নববিবাহিত স্ত্রী, অথচ আপনি আমার সাথে কোনো কথাই বলেন না। আমার দ্বারা যদি কোনো বেয়াদবি হয়ে থাকে বলুন, নিজেকে শুধরে নেব। আর যদি আমাকে পছন্দ না হয়ে থাকে তাও বলুন। বললে কি করবে? আব্বাকে বলে বাড়ি চলে যাব। তিনি আপনাকে আপনার পছন্দের পাত্রীর সাথে বিয়ে দিয়ে দিবেন। জাহিদ চমকে উঠল। আমার পছন্দের পাত্রী কে বলেছে তোমাকে? কেউ বলতে হবে কেন? আপনি সেদিন ঘুমের মধ্যে মেঘা নামের একটা মেয়েকে ডাকছিলেন। তারপর আমি আপনাকে ছুঁয়ে দিতেই আপনি আবার ঘুমিয়ে পড়লেন। আমাকে বলবেন এই মেঘাটাকে? জাহিদের চোখ থেকে ঘুম পালালো। কুমকুম যদি সত্যি সত্যি আব্বাকে বলে দেয়, তো বিদেশে ব্যারিস্টারি পড়তে যাওয়া তো হবেই না, উল্টো আরো কাহিনী হবে। জাহিদকে চুপ দেখে কুমকুম আস্তে করে বলল, মেঘা নামের মেয়েটি বোধ হয় আপনার বান্ধবী, যাকে আপনি ভালোবাসেন, তাই না? জাহিদ কিছুক্ষণ ইতস্তত করে বলল। তুমি ওয়াদা করো আব্বা আমাকে কিছু বলবে না এই ব্যাপারে? কুমকুম স্মরণ হাসল। ও, আব্বার ভয়ে তাহলে বিয়েটা করা হয়েছে? জাহিদ বিপর্যস্ত বোধ করলো। এভাবে কুমকুমের হাতে নাজেহাল হতে হবে ভাবেনি। কুমকুম দীর্ঘশ্বাস ফেলে বলল, বলুন আপনার কথা। নিশ্চিন্ত থাকেন, আমি কাউকে বলবো না। জাহিদ কিছুক্ষণ থেমে বলল, মেঘা আমার ডিপার্টমেন্টে পড়ে। বিগত 6 বছর ধরে ওর সাথে আমার বন্ধুত্ব। নাউজুবিল্লাহ, 6টি বছর ধরে আপনি জেনে লিপ্ত আছেন? দেখো, এটা যে না কি আমি তা বুঝি না। ঢাকার কলেজ বিশ্ববিদ্যালয় এভাবে ছেলেমেয়েরা পরপর এঙ্গেজড হয়। তাদের সবার বিয়েও হয়? না, সবার হয় না। কারোটা হয়, কারো ব্রেকআপ ঘটে, কারো অন্যত্র বিয়ে হয়ে যায়। এইসবে এখনকার সমাজে প্রচলিত। কি ভয়ঙ্কর! কেন, তোমার কোনো পছন্দের মানুষ নেই? ও, তুমি তো কারো সামনে যাওই না। জাহিদ সামান্য হাসল। কে বলেছে নেই? অবশ্যই আছে। জাহিদের মুখের হাসি মুছে গেল। কি বলো? কে সে? টপ সিক্রেট, বলা যাবে না। জাহিদ কিছুক্ষণ চুপ থেকে তার আর মেঘার সম্পর্কের দীর্ঘস্থায়িত্বের কথা, দুজনের প্ল্যান, বাইরে যাওয়া সবই বলল। কুমকুম মন দিয়ে শুনল। তারপর বলল, এখান থেকে ফিরে গিয়ে নিশ্চয়ই তার সাথে বন্ধুত্ব রাখবেন, নাকি রাখবেন না? ওকে, আমি কষ্ট দিতে পারবো না। জাহিদের কথার ধরনে কুমকুমের চোখে পানি এসে গেল। আড়ালে তা মুছে বলল, একটা অনুরোধ করব, রাখবেন? কি? আপনি যদি মেঘার সাথে বন্ধুত্ব রাখেন, তবে ওকে অবশ্যই বিয়ে করে নিজের জন্য হালাল করে নেবেন। আর যদি বিয়ে না করেন, তবে সম্পর্ক ভেঙে ফেলুন। জাহিদ হতভম্ব হয়ে বলল, তুমি তো অদ্ভুত মেয়ে, নিজের স্বামীকে বিয়ের পরামর্শ দিচ্ছ। আপনি কারোর সাথে জেনা করছেন, এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু আপনি আপনার অন্য স্ত্রীর কাছে আছেন, এটা ততটা খারাপ লাগবে না। যেটুকু লাগবে তা হলো ঈর্ষা, আর আমি ঈর্ষাকাতর নই। শুনেছিলাম মেয়েরা নাকি সবকিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের স্বামীকে ভাগ করতে পারে না। তোমার বেলায় দেখছি উল্টো। জাহিদ অবাক হয়ে বলল। সে বুঝতেই পারেনি কুমকুম এত সহজে মেঘার বিষয়টা মেনে নেবে। কুমকুম স্নান হাসল। বিষয়টা আসলে ভুলভাবে দেখা হয় বলেই এই সমস্যা। মানুষের সবচেয়ে প্রিয় তার সন্তান, যার মুখের দিকে তাকে সে হাসি মুখে সারা জীবন পার করে দিতে পারে। সেই সন্তান একটা হোক কি 10টা, ভালোবাসা ভাগ হয়ে যায় না। অথচ কোনো মানুষ বিনা সন্তানে কেবল স্বামী স্ত্রীর দিকে কিংবা স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে জীবন পার করতে পারে না। সে সন্তানের জন্য তড়পায়, কাঁদে, অথচ সেই সন্তানকে সে স্বামীর সাথে বা অন্য সবার সাথে ভাগ করতে কষ্ট পায় না। আসলে এর মধ্যে অনেক বড় একটা স্বার্থপরতা লুকিয়ে আছে। তুমি আমাকে বিস্মিত করলে। তুমি কি সত্যিই চাও ওই মেঘাকে বিয়ে করি? সম্পর্কের হালাল পদ্ধতি হচ্ছে বিয়ে। আপনি বলছেন তাকে আপনি ভালোবাসেন, কষ্ট দিতে চান না, তাহলে বিয়ে না করে এসব কিভাবে করবেন? জাহিদ অবচেতন মনেই তাকিয়ে রইল কুমকুমের দিকে। কুমকুম উঠে দাঁড়ালে জাহিদ হঠাৎ কি মনে করে ওর হাতটা ধরে ফেলল। তোমার অধিকার নিয়ে তো কিছু বললে না?
সেটা একান্তই আমার থাক। কুমকুমের চোখ ফেটে পানি বেরিয়ে এলো। জাহিদ কিছুটা বিস্মিত বোধ করল। কুমকুম সরে নিজের পাশে চলে গেল, বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়ল। জাহিদ পিছন থেকে ওর দিকে তাকিয়ে রইল। আজ জাহিদ চলে যাবে। কুমকুম নামাজ পড়ে জাহিদের সবকিছু গুছিয়ে হাতের কাছে এনে রাখলো। যাবার 1 ঘন্টা আগে জাহিদ যখন তৈরি হচ্ছিল, তখন কুমকুম চুপ করে এক কোণে বসেছিল। জাহিদের হঠাৎ খুব মায়া লেগে গেল। কাছে গিয়ে ওকে 2 হাতে ধরে দাঁড় করালো। কুমকুম চোখ তুলে তাকালো। জাহিদ কি মনে করে কুমকুমকে হঠাৎ জড়িয়ে ধরল। কুমকুম না পাওয়া ভালোবাসার অভাবে শুকনো ফুলের মতো স্ম্লান হয়েছিল। শেষ মুহূর্তের এই সংযোগনী সুধাটুকু ওর মধ্যে প্রাণের সঞ্চার করলো। জাহিদ ওর মুখে মুখ রেখে বলল, তুমি খুব ভালো। কুমকুম জাহিদের বুকে মুখ রেখে ভেজা কণ্ঠে বলল, আমি অপেক্ষায় থাকবো। মমুর কথা শুনে ওর মা হতভম্ব হয়ে গেলেন। এসব কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি বেঁচে থেকেও রোজ মরতে চাই না। জিসান লম্পট চরিত্রের একটা ছেলে। কিন্তু আপা কি এসব শুনতে চাইবে? উনি তো খুব রাগ করবেন। মা, আমার জীবনের চেয়ে তোমার কাছে অন্য কিছু বড় হলো? জেনে শুনে ওই কামুক চরিত্রের লোকটার হাতে তুমি আমাকে তুলে দেবে? মমুর কথা শুনে মা কিছুক্ষণ নীরব রইলেন। তারপর দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বলা যায় না, বিয়ের পর হয়তো এসব ঠিক হয়ে যাবে। এটা সমাজের মূর্খস্থ কথা মা। যার চরিত্র নাই তার কিছুই নাই। বিয়ের পর সে বাইরে অন্য মহিলাদের সাথে এসব করবে। যাক, বুঝেছি। তোমাকে বলে লাভ নেই। তুমি আমাকে বুঝিয়ে সুঝিয়ে ওর হাতেই তুলে দেবে। তোমাকে এসব বলে লাভ নেই। মা কিছু না বলে উঠে রান্নাঘরে চলে গেলেন। মোমো অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। তারপর 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। ভার্সিটির ক্যান্টিনের বাইরে কিছু চেয়ার পাতা আছে। ওরা সেখানেই বসে কথা বলছে, মেঘা আর জাহিদ। জাহিদ কিছুটা অন্যমনস্ক আজ। মেঘা ওর কবজি চেপে ধরে বলল, তোমার কি হয়েছে? ঠিক করে কথা বলো তো। ফেরার পর থেকে দেখছি তুমি মনমরা, যেন বিয়ে করে বউ ফেলে রেখে এসেছো। দুষ্টামি করে হেসে বলল মেঘা, কিন্তু জাহিদ হাসল না। মেঘার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। মনের ভেতর তার নানান ভাবনা সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক আছড়ে পড়ছে। মেঘা জাহিদের চোখের সামনে তুড়ি বাজালো। হ্যালো, কাহা খো গয়ে হে তুম? জাহিদ কপাল কুঁচকালো। কি? এটা হিন্দি ভাষা। এর অর্থ হলো কোথায় হারিয়ে গেছো তুমি। খুব সিরিয়াল দেখো বুঝি? না দেখলি ঘুমিয়ে আসে না? জাহিদ দীর্ঘশ্বাস ফেলে 2 হাতে মুখ ঢেকে মিনিট খানেক ভাবল। মেঘাকে আজ সব সত্য বলেই দেবে। মিথ্যের ওপর সে তার সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না। কুমকুম যদি স্ত্রী হয়েও মেঘাকে বিয়ে করার মতো উদারতা দেখাতে পারে, তাহলে মেঘা তো তার 6 বছরের পুরনো বন্ধু। সে নিশ্চয়ই জাহিদের অবস্থা বুঝবে, কুমকুমকে মেনে নেবে। মেঘার ধাক্কায় ঘোর কাটল। আরে কি ভাবছো এত? জাহিদ মেঘার দিকে তাকালো। মেঘা, তোমাকে একটা জরুরি কথা বলবো। বলো। আমি দেশে যাবার পর বাবা হুট করে আমার মতামত না নিয়ে একরকম চাপ দিয়েই বিয়ে করিয়ে দিয়েছে। বলেই জাহিদ মেঘার মুখের দিকে তাকালো। মেঘা স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। জাহিদ বুঝলো এটা ঝড়ের পূর্বাভাস। ঝড় ওঠার আগেই প্রকৃতি কেমন থমথমে হয়ে যায়, এটা সেরকমই। মেঘা আস্তে করে বলল, কি বলছো তুমি? জাহিদ ওর হাত ধরতে গেলে এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে প্রায় চেঁচিয়ে উঠল মেঘা। হোয়াট ডিড ইউ সে? তারপরের ঘটনা না লেখাই ভালো। কান্না, রাগ, জেদ, চলে যাওয়া, হাত পা ধরা, ফোন না ধরা, গালাগালি করা, এ সমস্ত ঝড় বয়ে যাওয়ার পর একসময় প্রকৃতি শান্ত হলো। প্রায় 1 সপ্তাহ রাগ করে থাকার পর আজ মেঘা নিজেই ফোন দিয়েছে জাহিদকে। কফি হাটে এসো, জরুরি কথা আছে তোমার সাথে। বলেই ফোন কেটে দিল মেঘা। ঘন্টাখানেকের মধ্যেই মুখোমুখি হলো ওরা। মেঘা শান্ত স্বরে বলল, আমাকে বিয়ে করতে চাইলে শর্ত একটাই, তোমার বউকে ত্যাগ করতে হবে। জাহিদ কিছুক্ষণ চুপ থেকে বলল, সে তার জায়গায় থাক না। সে তো তোমাকে বিরক্ত করতে আসছে না। তোমাকে বিয়ে করবো না এই কথা তো একবারও বলিনি। তোমার বউকে ছেড়ে তারপর আমার কাছে এসো। জাহিদ মনে মনে কিছুটা বিরক্ত হলো। বলল, সেক্ষেত্রে তোমাকে বিয়ে করাটা কঠিন হয়ে যাবে, কারণ বাবা জেনে গেলে তুলকালাম কাণ্ড হবে। আমার পড়াশোনায় বন্ধ হয়ে যাবে। তাছাড়া বিয়ে করে তোমাকে নিয়ে ইংল্যান্ড চলে যাব। কুমকুমকে নিয়ে আমাদের না ভাবলেও চলবে। মেঘা মাথা নিচু করে ভাবলো কিছুক্ষণ, তারপর মুখ তুলে বলল, ওকে, বাবার সাথে কথা বলে জানাবো।
সেদিন বাড়ি থেকে ফোন এলো জাহিদের। বাবা নিজেই জানালেন যে তিনি টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিয়েছেন। জাহিদও তার বার এট লোর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিল। পরের সপ্তাহেই মেঘার সাথে বিয়ে হয়ে গেল জাহিদের। বার অ্যাটলো এবং হানিমুন এক ঢিলে দুই পাখি মারতে মেঘা আর জাহিদ উড়াল দিল ইংল্যান্ডের উদ্দেশ্যে। জাহিদের বাবা একবার বলেছিল বিলেত যাবার আগে একবার দেশে ঘুরে যা, মা আর বউয়ের সাথে দেখা করে যা। জাহিদ জানালো সে সময় হাতে নেই, তাই সে দেশে যেতে পারবে না, তবে লন্ডন পৌঁছে ঠিকানা মেইল করে দেবে। জাহিদ আসলে কোনো মায়ার বাঁধনে জড়াতে চায় না। জাহিদ ভালো করেই জানে কুমকুমকে এড়িয়ে থাকাটা তখন ওর জন্য কত কঠিন হয়ে উঠবে। আজ মুমুর গায়ে হলুদ, আগামীকাল আকদ হবে। 4-5টা ভ্যান গাড়িতে করে প্রচুর ডালা এসেছে, তাতে শাড়ি গহনা থেকে শুরু করে ফুল ফল কসমেটিক্স সবই আছে। জিসানই হঠাৎ সিদ্ধান্তটা নিয়েছে। মুমুর মা প্রস্তুত ছিল না এত তাড়াতাড়ি বিয়ের জন্য। জিসানদের পক্ষ থেকে চাপ এলো যে দেরি করা যাবে না। গায়ে হলুদ মেখে ফুলের গহনা পরে পাথরের মতো করে মুখ করে বসে আছে মুমু। ফারুক বেল বাজালে শান্ত দরজা খুলে দিয়ে সালাম দিয়ে বলল, স্যার, কাল আপার বিয়ে তো, আজ গায়ে হলুদ, তাই আম্মু ছুটি দিতে বলেছে। ফারুক জিজ্ঞেস করল, তা ঠিক আছে, কিন্তু তোমার মুখ গোমরা কেন? এটা তো আনন্দের কথা। শান্ত চোখ মুছল। ফারুক ওর হাত ধরে সোফায় বসলো। কি হয়েছে, মন খারাপ কেন? বড় খালা আপুকে কাল অনেক মেরেছে, কারণ আপু জিসান ভাইয়াকে বিয়ে করতে চায় না। জিসান ভাইয়া নাকি ভালো না, কিন্তু বড় খালামুনির ভয়ে আজ আপু বউ সেজেছে। ফারুকের মুখ বিবর্ণ হলো। জিসান, এটা তো সেই ছেলেটা যার নাম শান্তর বোন সেদিন রাতে বলেছিল। ফারুক সেদিন কিছু জানতে চায়নি বলে জানা হয়নি, কিন্তু এখন ঘটনা কিছুটা স্পষ্ট হচ্ছে। শান্ত মাথা নেড়ে ভিতরে চলে গেল। ফারুকও দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেল। জাহিদ নতুন জীবনে মহাব্যস্ত হয়ে পড়ল। পড়াশোনা, নতুন সংসার নিয়ে দুজনেই মহাব্যস্ত। দুজনেই পালা করে পড়ে আর ফাঁকে ফাঁকে শহরটা ঘুরে দেখে। বেশ কিছু নতুন বন্ধুও জুটে গেল তাদের দুজন, আবার বাঙালি। নতুন ঠিকানা মেইল করার পর গত মাসে আব্বার একটা চিঠি এসেছিল যে কুমকুম কিছুটা অসুস্থ। চিঠিটা পেয়ে জাহিদ আনমনা হয়ে পড়েছিল। মেঘা খুব বিরক্ত হয়েছিল সেদিন। সে লক্ষ্য করেছে গ্রাম থেকে চিঠি আসলেই জাহিদ কেমন অন্যমনস্ক হয়ে থাকে সারাটা দিন। মেঘা তখনই সিদ্ধান্ত নিল তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে জাহিদকে এসব সিলি পেন থেকে দূরে রাখতে হবে। যার ফলে মায়ের প্রচন্ড অসুস্থতা এবং তারপর তার মৃত্যু সংবাদ, কুমকুমের আবেগ, ভালোবাসা সবকিছু খামবন্ধই অবস্থায় ডাস্টবিনে আশ্রয় পেল। জাহিদ তার কিছুই জানল না, সে কারণেই কিনা কে জানে। প্রথম সেমিস্টার পরীক্ষায় জাহিদ ডিস্টিংশন মার্কস পেয়ে সবার মুখ উজ্জ্বল করলো। এখন সেকেন্ড সেমিস্টারের প্রস্তুতি চলছে। এরই মাঝে 1 বছর সময় পেরিয়ে গেছে। জাহিদের বাবাও খুব অসুস্থ হয়ে পড়েছেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন। কুমকুম আর কেয়ারটেকার চাচা মিলে তার দেখাশোনা করে, পাশাপাশি কুমকুম তার মাদ্রাসাটাও দেখাশোনা করে। এটা না থাকলে ওর জন্য সময় কাটানো মুশকিল হয়ে যেত। প্রতি রাতে তাহাজ্জুদের পার্টিতে জাহিদের সুস্থতা ও সফলতা কামনা করা ওর নিত্যদিনের কাজ। বিয়ের আকদ পড়ানোর আগে দিয়ে মোমো খুব কাঁদছিল। শান্ত বোনকে এমন কাঁদতে দেখতে পারল না। নীরবে মায়ের ঘরে গিয়ে এক কোণে দাঁড়িয়ে 2 হাত তুলল আকাশ পানে। ওগো দয়াময়, আমার আপুর কষ্ট দূর করে দাও, ওর কান্না মুছে দাও। বলেই শান্ত নিজেও কেঁদে ফেলল। মোমো বউ সেজে বসে আছে। বরযাত্রীও এসে গেছে। প্রচুর পটকা আর আতশবাজি ফোটানো হচ্ছে। পটকা ফাটার শব্দে কানে তালা লেগে যাবার দশা। জিসানের খুব শখ ছিল স্টার প্লাস স্টাইলে বিয়ে করবে, তাই প্রায় 1 লক্ষ টাকা খরচ করে এসব আতশবাজি ইন্ডিয়া থেকে আনিয়েছে। এলাকাবাসী আতশবাজির ঝলক তাকিয়ে তাকিয়ে দেখছে। মোমো লাল বেনারসি মুড়ে ঘরের এক কোণের দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। ওর সাথের মেয়েরা সব আতশবাজি দেখতে ছাদে দৌড় দিয়েছে। হঠাৎ জানালা দিয়ে একটা উড়ন্ত আতশবাজি মোমোর আঁচলে পড়া মাত্রই সানথেটিক আঁচলে দাউ দাউ করে আগুন লেগে গেল। মোমো প্রথমে টের পায়নি, পরে গরম ভাব লাগাতে চিৎকার দিয়ে উঠে ছুটে যায় বাইরে। ওর চিৎকার শোনার মতো সেখানে কেউ নেই, সবাই ছাদে। কেবল মোমোর মাসান্তর টিচারকে বেতনের টাকা দেওয়ার জন্য ডেকেছিলেন বলে ড্রয়িং রুমে তার সাথে কথা বলছিলেন। চিৎকার শুনে মোমোর মা দৌড়ে বেরিয়ে এসে দেখলেন মোমোর শরীরে দাউ দাউ আগুন। তিনি প্রবল চিৎকার দিলে ফারুক দৌড়ে এসে হাতের কাছে শরবতের একটা ছোটখাটো বালতি পেয়ে সেটাই উপর করে ঢেলে দিল মোমোর মাথার উপরে। মোমো সংজ্ঞাহীন হয়ে গেল। ততক্ষণে ছুটে সবাই এসেছে। বড় খালা, জিসান সবাই হতভম্বের মতো তাকিয়ে আছে। ফারুক দ্রুত মোমোকে পাজো কোলা করে কোলে তুলে নিয়ে জিসানকে বলল, আপনার গাড়িটা বের করুন। জিসান হতভম্ব ভাব কাটিয়ে দ্রুত দৌড় দিল। আধা ঘন্টার মধ্যেই মোমোকে বার্ন ইউনিটে আনা হলো।
নববধূর বেশে আতপরা মোমোকে দেখে ডাক্তাররা নিজেরাই হক চুকিয়ে গেল। জিসান বিমূর হয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। তাড়াতাড়ি মোমোকে এমার্জেন্সিতে নেওয়া হলো। ইতিমধ্যে বড় খালা সহ বাকিরা এসে পড়েছেন। ডাক্তারদের একজন এসে ফারুককে জানালেন, দ্রুত টাকা জমা দিয়ে বন্ড পেপারে সই দিন, রোগীর অপারেশন লাগবে। ফারুক হাতের ইশারায় জিসানকে দেখিয়ে বলল। উনি মেয়ের গার্জিয়ান, ওনাকে বলুন। বড় খালা জিসানকে বললেন, জিসান, তুমি সই করে দাও বাবা, টাকার ব্যবস্থা আমরা না হয় করব। জিসান হঠাৎ উঠে দাঁড়ালো, খেকিয়ে উঠে বড় খালাকে বলল, এসব ব্যাপারে আমাকে টানবেন না। মানবতার খাতিরে গাড়ি করে হাসপাতাল পর্যন্ত এনেছি, সব দায়িত্ব আমি কেন নেব? আমার কি বিয়ে হয়েছে নাকি? আমি এসবে নেই। বলেই জিসান তার মাকে নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করলো। বড় খালা বোকার মতো দাঁড়িয়ে রইল। তার এখন এমন অবস্থা, না পারছে যেতে, না পারছে থাকতে। মোমোর মা মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে। শান্ত ফারুকের শার্ট ধরে টান দিয়ে বলল, স্যার কিছু একটা করেন, আপুকে বাঁচান। ফারুক সম্বিত ফিরে পেয়ে নার্সের হাত থেকে কাগজটা নিয়ে বড় খালাকে বলল, আমি যদি সই করি আপনাদের কি কোনো আপত্তি আছে? বড় খালা চোখ মুছে দ্রুত বললেন, না না বাবা, আপত্তি কি করব? আমাদের মেয়ের জান চাই, তোমাকে তো আল্লাহ পাঠিয়েছে। ফারুক 1 মিনিট ভেবে খসখসিয়ে সই করে কাগজটা নার্সের হাতে ফেরত দিল। তারপর টিউশনিতে পাওয়া পুরো বেতনটাই জমা দিয়ে দিল। মোমোর মা হতবাক হয়ে চেয়ে রইল। জাহিদের বাবার শরীরটা আগের চেয়ে কিছুটা ভালো। এদিকে কুমকুমের বাবা কিছুদিন পরই এসে দেখে যান। জাহিদের চিঠি এসেছে কিনা খোঁজ খবর করেন, কিন্তু কোনো খবর নেই বলে তিনি হতাশ হন। কিন্তু কুমকুমের মধ্যে যেন কোনো হতাশা নেই। জাহিদের আব্বা কেঁদে ফেললেন, মারে তোকে বিয়ে করিয়ে এনে এক কষ্টের মধ্যে ফেলে দিলাম। ছেলেটা এভাবে সবাইকে ভুলে যাবে ভাবিনি। মানুষ একটা চিঠি তো দেয়, ফোন তো করে, সে পুরোপুরি ভুলে বসে আছে আমাদের। অন্তত তোর কথা ভেবে হলেও তো ফোনটা করা উচিত। কুমকুম স্ম্লান হাসল। এসব ভেবে আপনি ভারাক্রান্ত হবেন না বাবা, উপরে আল্লাহ আছেন। আমি আমার যাবতীয় দুঃখ কষ্ট আল্লাহর কাছেই নিবেদন করি, তিনি নিশ্চয়ই উত্তম ফায়সালাকারী। কুমকুমের অটল ধৈর্য দেখে আব্বা কিছুটা সান্ত্বনা পান। জিশান বিয়ে ভেঙে দিয়েছে, আংটি ফেরত পাঠিয়েছে। মোমোর মাও বড় খালার আদেশে তাদের পাঠানো যাবতীয় সরঞ্জাম ফেরত পাঠিয়েছে। মোমোর অপারেশন শেষে ওকে বেডে দেওয়া হয়েছে। ডাক্তাররা ফারুকের কাঁধে চাপড় দিয়ে বললেন, জোর বেঁচে গেছেন উনি, 30% ইনজুর্ড হয়েছে। প্রপার যত্ন এবং চিকিৎসায় উনি সেরে উঠবেন, তবে ভেতর থেকে শুকাতে প্রায় 3 মাস লাগবে। তার আগে ওনাকে ফুল বেড রেস্টে থাকতে হবে। মোমোর পুরো দেখাশোনাই ফারুক করছে ঠিকই, কিন্তু সে রুমের ভিতর আসে না। বাড়ি থেকেই খোঁজ খবর করে প্রয়োজনীয় কাজ সেরে চলে যায়। একদিন ফারুক তার মাকেও নিয়ে আসে মোমোকে দেখার জন্য। তিনি মোমোর গালে হাত রেখে আদর করে বলে, আল্লাহ মেহেরবান, তোমার মুখটা বেঁচে গেছে। এরই মধ্যে নার্স এসে রুম থেকে সবাইকে বের করে দিয়ে মোমোর ক্ষত স্থানে ড্রেসিং করে ওষুধ দিয়ে দেয়। প্রায় 20 দিন হাসপাতালে থাকার পর মোমোকে আজ বাসায় নেওয়া হবে। বিকেলেই মোমোকে ডিসচার্জ দেওয়া হবে। তার ঘন্টাখানেক আগেই ফারুক তার মাকে নিয়ে উপস্থিত হয়। কিছুক্ষণ কথা বলার পর তিনি হঠাৎ মোমোর মায়ের হাত ধরে বললেন, আপনার যদি আপত্তি না থাকে তো মোমোকে আমার ফারুকের বউ করে নিতে চাই, আপনি কি বলেন? এমন অপ্রত্যাশিত প্রস্তাবে মোমোর মা দিশাহারার মতো বড় বোনের দিকে তাকালেন। বড় খালা ফারুকের মায়ের হাত চেপে ধরে বললেন, সব জেনে শুনেও যে আপনারা মোমোকে নিতে চাচ্ছেন, এটা তো আমাদের পরম সৌভাগ্য। মোমো এখন কোনো রকমে উঠে বসতে পারে। সেই অবস্থাতেই একটা হালকা সুতির ঢলা জামা পরানো হলো মোমোকে। কেবল মাথার জড়োয়া ওড়নাটাতেই মোমোকে বউদের মতো দেখাচ্ছে। কাজী সাহেব হাসলেন, জীবনে অনেক বিয়ে পড়িয়েছি, মাশাআল্লাহ, এমন বিয়ে পড়ানোর সৌভাগ্য হলো। বিয়ে পড়িয়ে বরকনের জন্য অনেক দোয়া করে তিনি বিদায় নিলেন। একদম ঘরোয়া পরিবেশে মোমোর বিয়েটা হয়ে গেল। শান্তর খুশি আর ধরে না। নতুন বউকে বাড়ি আনা হলো। ফারুকের ঘরটা মা আগে থেকেই গুছিয়ে রেখেছিলেন। তিনি মোমোকে সাবধানে খাটে বসিয়ে দিয়ে বললেন, এই হলো তোমার ঘর, তুমি বসো, ফারুক তোমার জন্য ঔষধ আনতে গেছে। মোমো লজ্জাবনত মুখে কৃতজ্ঞ চিত্তে সেই উপকারী বন্ধুর অপেক্ষা করছে। কেন এই অসুস্থ অবস্থাতেই তাকে বিয়ে করলো ফারুক। মোমোকে নিয়ে নিজের বাসাটা ঘুরে দেখালেন ফারুকের আম্মা। শান্ত এসেছিল সাথে, কিছুক্ষণ আগে ও চলে গেছে, কারণ ওর সামনে পরীক্ষা। বাসাটা ছোটখাটোর মধ্যে সুন্দর, সিমসাম করে গোছানো। শেষে মোমোকে নিয়ে ফারুকের রুমে বসিয়ে ওর মা বলতে লাগলেন,
আমার ফারুকের মতো ছেলে হয় না। ওর বাবা মারা যাবার পর থেকেই ও আমার ন্যাওটা। কখনো আমার কাছে কিছু লোকায় না জানো। যেদিন তুমি পথে বিপদে পড়েছিলে সেদিন ওকে নিয়ে এক জায়গায় পাত্রী দেখতে যাবার কথা ছিল। মেয়ে দেখেও এসেছি। ফারুক আমার পছন্দের ওপর ছেড়ে দিল। আমি মোটামুটি হ্যাঁ বলেই দিয়েছিলাম, কিন্তু খবর পেলাম মেয়েটা অন্য কাউকে পছন্দ করে। কিন্তু ওর পরিবার আমার ফারুককে পাত্র হিসেবে খুব পছন্দ করেছে। করলে কি হবে, ফারুক তো বেঁকে বসলো। ও আবার এসব খুব মানে। মেয়েদের খোলামেলা চলাও একদমই পছন্দ করে না। পরে আমরাই আর গেলাম না। মোমো চুপ করে বসে বসে শাশুড়ির কথাগুলো শুনছিল। তখনই ফারুক সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো। মোমো সচেতন হয়ে গুছিয়ে বসলো, মাথায় কাপড় টেনে দিল। এসব করতে গিয়ে লক্ষ্য করলো ওর মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করছে। ফারুক এক পলক মোমোকে দেখলো, তারপর হাতের ওষুধগুলো বেড সাইড টেবিলে সাজিয়ে রাখলো। মাকে ডেকে বাইরে নিয়ে গেল। মোমো ওষুধগুলোর দিকে তাকিয়ে রইল। বুকের ভিতর অপরাধ বোধের বোঝাটা আরো বাড়লো। যে মানুষটা চাইলেই একটা ভালো মেয়েকে বিয়ে করে সংসার পাততে পারত, সে কেন মোমোর মতো সমস্যাক্রান্ত রোগীকে বউ করে নিজের ঘরে নিয়ে এলো শুধুই সেবা করার জন্য? কেন স্বল্প আয়ের এই লোকটা এতগুলো বাড়তি খরচের বোঝা মাথা পেতে নিল? মোমো যখন এসব ভাবছে তখনই ফারুক এসে খাটের এক পাশে বসলো। কেন বলতে পারবে না? মোমো লজ্জায় মুখ তুলে তাকাতে পারলো না। লোকটার নিকট ঋণ এত বেড়ে গেছে যে সারা জীবন তার নিরেট দাসত্ব করলেও বোধহয় কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। অন্তত মোমোর তাই মনে হলো। কি ভাবছেন? নাকি মন খারাপ? মোমো মাথা নাড়লো। ফারুক বলল, জ্বরটা দেখি। বলেই মোমোর কপালে হাত রাখলো। মোমো ভেতরে ভেতরে কেঁপে উঠল। ভালোবাসার প্রথম স্পর্শ, প্রিয় পুরুষের বিশ্বাসী ছোঁয়া। না, আল্লাহর রহমতে জ্বর তো তেমন নেই। 99-এর মতো হবে, ওটা থাকবেই। আপনার লাস্ট ড্রেসিং হয়েছে দুপুর 2টোয়। নেক্সট ড্রেসিং একেবারে রাতে। নার্স আসবে। মুখ ফসকে বলে ফেললো মোমো। ফারুক অন্তর্ভেদী দৃষ্টিতে তাকালো। আমার অত পয়সা নেই, আমি ড্রেসিং করব। কোনো সমস্যা? মোমোর নাক মুখ গরম হয়ে উঠল। আপনি পারবেন? ড্রেসিং তো এমন কঠিন কিছু না। এই প্রথম ফারুক হাসলো, আর মোমো লক্ষ্য করলো হাসিটা হৃদয় কারা হাসি, নাকি মোমোরই এমন লাগছে। আমি জানি আপনি হয়তো ভাবছেন কেন হুট করে বিয়ের সিদ্ধান্তটা নিলাম। ফারুক হঠাৎ বলল। মোমো মুখ নিচু করে রাখলো। ফারুক মৃদু হেসে বলল, এর অনেকগুলো কারণ আছে। আপাতত 2টো কারণ বলি। একটা হলো আপনার চলমান অবস্থায় যে ঝড় আপনার উপর দিয়ে বয়ে যাচ্ছিল, তাতে আপনাকে একা ছেড়ে আসাটা অন্যায় হতো। দ্বিতীয়ত, আপনি একা লড়াই করে যাচ্ছিলেন একটা অন্যায়ের বিরুদ্ধে। আমার মনে হলো আপনার সহযোদ্ধা প্রয়োজন। সুযোগটা অন্যভাবে পেয়ে গেলাম। আম্মার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে আর দেরি করিনি। কিন্তু আপনার তো কোনো দায় ছিল না। তা ছিল না, কিন্তু এড়িয়েও যেতে পারছিলাম না। প্রথমে সেই রাতের ঘটনাটা, তারপর আপনার বাসায় ঘটে যাওয়া একের পর এক বিপর্যয়গুলো, যার প্রায় কয়েকটা আমার সামনেই ঘটেছে। আবার কয়েকটা শান্তর কাছ থেকে জেনেছি। বিশেষ করে আপনার বিয়ের দিন ঘটে যাওয়া ঘটনাটার পর আম্মার সাথে পুরো বিষয়টা নিয়ে আলাপ করি। মা আপনাকে না দেখেই আমাকে কিছু সাজেশন দেন। আমি সেটা মেনে নেই। ইসলামিক জীবনযাপন আমরা অনেকেই করি, কিন্তু কিছু কঠিন পরিস্থিতিতে আমরা স্বার্থপরের মতো সরে আসি। তখন আর ইসলামিক চেতনা আমাদের মধ্যে থাকে না। আপনি আমাকে ওই পরিস্থিতি থেকে বাঁচাতে বিয়ে করেছেন। চরম বিস্ময়ে বলল মোমো। ফারুক দীর্ঘশ্বাস ফেলল। 2টো কারণ এক্সপ্লেইন করেছি। আরেকটা কারণ আছে যেগুলো এই মুহূর্তে বলতে চাচ্ছি না। তাছাড়া ভালোবেসে বিয়ে না করলে বিয়ের অর্থ তো আর বদলে যাবে না। ভালোবাসা তো যে কোনো সময় হতে পারে, বরং বিয়ের পরের ভালোবাসাটাই বেশি মজবুত হয়। মোমো মৃত স্বরে বলল, এমন বিয়েতে আপনি সুখী হতে পারবেন? সুখ জিনিসটা আপেক্ষিক। আমি অল্পে তৃপ্ত হতে ভালোবাসি। আমি কি বলে আপনার কৃতজ্ঞতা আদায় করব বুঝতে পারছি না। ব্যাপারটা এভাবে দেখছেন কেন? আর কৃতজ্ঞতা আদায়ের প্রশ্ন উঠছে কেন? আমি আপনার উপকার তো অন্যভাবেও করতে পারতাম, তবু বিয়ে করলাম কেন, এটা বোঝার মতো বুদ্ধি তো আপনার আছে? না, সত্যি বুঝতে পারছি না। মোমো বলল। ফারুক হেসে বলল, আচ্ছা, এক সময় বুঝিয়ে বলবো। এখন আপনি বিশ্রাম নিন। মোমো পিছন থেকে বলল, ড্রেসিংটা আজ না করলে হয় না? ফারুক সাথে সাথেই জবাব দিতে গিয়ে থমকে গেল। তারপর বলল, ও আচ্ছা, তাহলে আম্মাকে বলবো। বলে আর দাঁড়ালো না ফারুক। রাতের খাবারটা একসাথেই খেলো ওরা। খাওয়া শেষে ফারুক আম্মাকে বলল,
আম্মা, আমার একটু কাজ আছে, বাইরে যাচ্ছি কিছুক্ষণের জন্য। তুমি একটু মোমোকে ড্রেসিং করে দিতে পারবে? খুব সহজ, আমি শিখিয়ে দিচ্ছি। পারবো না কেন? তা তুই আবার এত রাতে কই যাবি? এই একটু বাইরে কাজ আছে। বলেই ফারুক উঠে পড়ল। মোমো মাথা নিচু করে খেয়ে চলল। ফারুক চলে যেতে মোমো ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। ফারুকের কথা মতো কাপা হাতে ড্রেসিং করলেন ওর আম্মা। তারপর মোমোকে বললেন, শোন রে মা, ফারুক এখন তোর স্বামী। ওকে স্বামীর পূর্ণ মর্যাদাই তোকে দিতে হবে। ওকে পর মনে করবি না। তোর যা সমস্যা সব কিছু তো ওই দেখবে, আর আমি তো আছি। মোমো উত্তর দিল না। কানে ঘাড়ে পিঠে মলম মাখাতে গিয়ে ফারুকের মা টের পেলেন মোমো লজ্জা পাচ্ছে, কারণ মোমোর কানটা গরম লাগলো তার কাছে। হেসে বললেন, দুর্বোকামে এতে লজ্জা পাবার কি হলো? তোমার শ্বশুর যখন প্রথম আমাদের বাড়ি এলো। শাশুড়ি তার বিয়ের গল্প শুরু করলেন। তারপর মোমোর হাতে মলমটা ধরিয়ে দিয়ে বললেন, সামনে তুমি নিজেই লাগাতে পারবে, আয়নার সামনে চলে যাও। বলেই তিনি নিজের ঘরে চলে এলেন। মোমো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কাপড় সরিয়ে ধীরে ধীরে আঙ্গুলে করে মলম লাগাতে লাগলো। ঝুঁকে পেটে দিতে কিছুটা কষ্ট হচ্ছে, পুরোটা দেখতেও পাচ্ছে না। এমন সময় ফারুক সালাম দিয়ে প্রবেশ করলো। মোমো কাপড় ছেড়ে দিয়ে আঙ্গুলে মলম নিয়ে দাঁড়িয়ে রইল। ফারুক সেদিকে তাকিয়ে বলল, কি হলো? ওভাবে দাঁড়িয়ে আছেন কেন? মোমো মাথা নাড়ল। না, এমনি। ফারুক ওর বলার ধরনে সামনে এলো। ওর হাত তুলে ধরে দেখলো তাতে মলম নিয়েছে, তার মানে ও এখনো মলম লাগানোর কাজ শেষ করেনি। ফারুক মেঘ ডাকা স্বরে বলল, কোথায় কোথায় দেয়া বাকি? মোমো আড়ষ্ট হয়ে মুখ নামিয়ে নিল। ফারুক ওর হাত থেকে মলম নিয়ে ফট করে ঝুঁকে ওকে পাজা কলা করে তুলে নিয়ে খাটে বসিয়ে দিল। তারপর ভারী স্বরে বলল, কই দেখি, আমাকে দিতে দাও, তুমি পারবে না। বলে মোমোকে চিৎ করে শুয়ে দিয়ে ওর ক্ষত স্থানে মলম মাখাতে লাগলো। মোমো একটা বালিশ নিজের মুখের উপর টেনে নিল। কাজ শেষ হলে ফারুক নিজেই বালিশ সরিয়ে হাসলো। কাজ শেষ, আমার পারিশ্রমিক কই? মোমো আবারও লজ্জায় লাল হলো। ফারুক ওর গালে মৃদু চাপড় মেরে হাত ধুতে চলে গেল। রাতে ফারুক না ঘুমিয়ে বসে বসে খাতা দেখতে লাগলো। মোমো এক পর্যায়ে বলল, কিসের খাতা? স্কুল ফাইনাল পরীক্ষার খাতা। রাত জেগে দেখবেন? দিনে তো সময় পাই না, তুমি ঘুমাও। বলেই ফারুক কাজের মধ্যে ডুবে গেল। আর মোমো পরম প্রশান্তিতে চোখ বুঝলো। রবের লক্ষ শকর সে ফারুকের মতো স্বামী পেয়েছে। জাহিদ বাড়ি থেকে শেষ চিঠি পেয়েছে গত বছর। এবছর আর যোগাযোগ হয়নি বাড়ির সাথে। মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ে। বন্ধু বান্ধব আর পড়াশোনার চাপে জাহিদ পেছনের কথা যেন ভুলেই গেছে। ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল জাহিদ। মেঘা ওর আগেই বেরিয়ে গেছে। জাহিদ আলমারি থেকে নিজের একটা শার্ট বের করতে গিয়ে হঠাৎ কুমকুমের একটা ছবি শার্টের ভাঁজের ভেতর থেকে মাটিতে পড়ে যায়। জাহিদ চমকে উঠে ছবিটা দেখে, তারপর ভাবে ছবিটা এখানে এলো কি করে। সে কিছুক্ষণ ছবিটা দেখলো, আনমনেই বলে উঠল, সরি কুমকুম, আমাকে মাফ করে দিও। মনটা আরো ভারাক্রান্ত হবার আগেই সে ছবিটা দ্রুত নিজের একটা বইয়ের ভেতর গুজে রেখে দিল। দীর্ঘশ্বাস ফেলে তৈরি হয়ে ভার্সিটিতে চলে এলো। জাহিদের পাশে যে ছেলেটি বসে, সে অস্ট্রেলিয়ার নাগরিক, প্রায় 6.5 ফিট লম্বা আর সাংঘাতিক আমোদে। সবসময় হই হুল্লোড় নিয়ে থাকতে পছন্দ করে। সে জাহিদের হাত থেকে বইটা টেনে নিয়ে ইংরেজিতে বলল, আজকের অধ্যায়টা খুব টাফ, সে কিচ্ছু বুঝতে পারছে না। জাহিদ হেসে বলল, মাথা মোটা না হলে বুঝতে আজকের চ্যাপ্টারটাই তুলনামূলক ইজি। ছেলেটার নাম সানি ক্রুজ। সে জাহিদের বইয়ের পাতা উল্টাতে গিয়ে কুমকুমের ছবিটা পেয়ে হই হই করে উঠল। জাহিদ চমকে তাকিয়ে দেখল সানি আর কয়েকটা ছেলে কুমকুমের ছবি নিয়ে বিভিন্নভাবে মুখভঙ্গি করছে। হাউ সেক্সি গার্ল, ওয়াও, ইজ শি ইউর গার্লফ্রেন্ড? লাভলি, উফ, কুল। জাহিদের কি হলো কে জানে, মাথায় রক্ত চড়ে গেল। হে ইউ বাস্টার্ড, বলেই সানির নাকে খুশি দিতেই সানির নাক মুখ লাল হয়ে গেল। সবাই মিলে ধরাধরি করে থামালো। সানি দ্রুত সরি বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। রাতে প্রচন্ড মন খারাপ ছিল জাহিদের। মেঘা একবার শুধু বলল, আজ ক্লাসে সানির সাথে নাকি সিনক্রিয়েট করেছো? জাহিদ কপালে হাত রেখে শুয়েছিল। মেঘা বলল, কি নিয়ে বেঁধেছিল? জাহিদ বলল, কিছু না, আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। পরদিন সকালে জাহিদের ঘুম ভাঙল প্রচুর জ্বর নিয়ে, সাথে শরীরে লাল গুটির মতো অ্যালার্জি নিয়ে। মেঘা ওকে পেইন কিলার দিয়ে নিজে ভার্সিটি চলে গেল। জাহিদ অনুরোধ করলো, আজ না হয় নাই গেলে? আরে না, ইম্পর্টেন্ট ক্লাস আছে। জাহিদ আর কথা বাড়ালো না। জাহিদের জ্বর কমলেও শরীরের অ্যালার্জিগুলো ভয়াবহ
রূপ নিতে শুরু করলো। জাহিদ নিজেই ডাক্তারের কাছে গেল। তারা প্রথমে এটাকে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ভেবে ওষুধ দিল, তারপর মাসখানেক পর আবার ওই ওষুধ বদলে ওষুধ দিল। এভাবে 6 মাসের মধ্যে লন্ডনের সব বড় বড় ডাক্তার দেখানো হয়ে গেল জাহিদের। ডাক্তাররা অবশেষে বললেন এটা একটা রেয়ার স্কিন ডিজিজ, এর কোনো চিকিৎসা নেই এবং এটি ছোঁয়াছে। এই কদিনে জাহিদের সর্বাঙ্গে অ্যালার্জিটা ছড়িয়ে পড়ল। 7ম মাসের মাথায় জাহিদ জানালো সে চোখে ঝাপসা দেখতে পাচ্ছে। সেই ডাক্তার জানালেন এগুলো তার স্কিন ডিজিজের সাইড ইফেক্ট এবং ধীরে ধীরে সে অন্ধ হয়ে যাবে। সব শুনে মেঘা সব রকম চিকিৎসা শেষে হতাশ হয়ে জাহিদকে বলল, সরি জাহিদ, তোমার জন্য আমি আমার লাইফকে ঝুঁকির মধ্যে ফেলতে পারবো না। মেঘা জাহিদকে ডিভোর্স দিয়ে নিজের মতো সরে গেল। জাহিদ নিজেকেই অভিশাপ দিল। এসবে আমারই কৃতকর্মের ফল। বহু কষ্টে লোক ধরে দেশে ফেরার টিকিট জোগাড় করলো, কারণ চোখ যেভাবে ঝাপসা হচ্ছে সামনে দেখাই না বন্ধ হয়ে যায়। এমনিতেই ওর ছোঁয়াচে স্কিন ডিজিজের জন্য কেউ সহজে ওর কাছে ফিরতে চায় না। তার উপরে এই বিদেশ বিভুঁইয়ে পড়ে মরে থাকলেও কেউ খোঁজ নিতে আসবে না। জাহিদ বার অ্যাট লর কোর্স কমপ্লিট না করেই দেশে উড়াল দিল। সোজা সিলেট এয়ারপোর্টে এসে নামলো ওর প্লেন। জাহিদ চোখে একদম দেখেই না বললেই চলে। এয়ারপোর্ট থেকেই লোক ধরে বহু কষ্টে নিজের গ্রামের বাড়িতে পৌঁছালো। শ্বশুর আব্বাকে ওষুধ খাইয়ে দিয়ে কুমকুম কোরআন শরীফ পাঠ করতে বসলো। শ্বশুর আব্বা বললেন, তোর পড়া হলে একটু আসিস তো মা, কিছু কথা বলবো তোর সাথে। কুমকুম মাথা নাড়লো। জি আব্বা। কিছুক্ষণ পর কোরআন শরীফ তুলে রেখে আব্বার সামনে এসে বলল কুমকুম, জি বলুন আব্বা। মাগো, তুই আর কতদিন এভাবে নিজেকে অপেক্ষা করিয়ে রাখবি? তোর নিজেও তো একটা ভবিষ্যৎ আছে। আমি বলি কি, তুই নিজের জীবন নিয়ে আরেকবার ভাব। আব্বা আপনি বলছেন এ কথা? হ্যাঁ বলছি, কারণ তুই আমার মেয়ের মতো। স্বার্থপরের মতো তোকে এভাবে অকারণে আটকে রাখতে পারি না। তোর বাবা আমাকে কয়েকবার অনুরোধ করেছে তোকে যেন বুঝিয়ে বলি। বাবা এসব কবে বলল? কই, আমি তো কিছু জানি না। মাগো, আমার ছেলেটা কুলাঙ্গার বেরিয়েছে। একমাত্র ছেলে বলেও সাত আহ্লাদ সবাই পূরণ করেছি, কিন্তু আজ ও নিজের মায়ের মৃত্যু সংবাদ শুনেও একবার খোঁজ নিল না। বেয়াদবি নেবেন না বাবা, ওর এমন তৈরি হবার পেছনে আপনারও কিছু ভূমিকা ছিল। ওনাকে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি যদি কিছু দেন শেখাতেন, তাহলে বাবা মা হক, স্ত্রীর হক সম্পর্কে তিনি কিছুটা হলেও সচেতন থাকতেন। আমাদের জীবনের কষ্টগুলো আমাদেরই হাতের কামাই আব্বা। তোর কথা সত্যি। এবার আমাকে বল, তুই তো কোনো দোষ করিসনি, তুই দিনদার মানুষ, তোকে আল্লাহ পাক এত কষ্ট কেন দিলেন? কুমকুম স্নান হাসলো। আব্বা, এই দুনিয়াটা একটা পরীক্ষা ক্ষেত্র। মহান আল্লাহ পাক বিভিন্নভাবে আমাদের পরীক্ষা নিয়ে থাকেন। যখন আমাদের উপর কোনো মুসিবত আপতিত হবে, তখন আমরা তার দিকে তাকাবো যারা আমাদের চেয়ে বেশি কষ্টে আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছেন যে তোমার চেয়ে বেশি কষ্টে আছে তার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে আল্লাহ তোমাকে কি নিয়ামত দিয়ে ধন্য করেছেন। মহান আল্লাহ সবর পছন্দ করেন। সবরের ফল বড় মিষ্টি আব্বা। যুগে যুগে আমাদের নবী রাসূলগণ সবরের চরম পরীক্ষা দিয়ে আমাদের পথ দেখিয়ে গেছেন। আমিও সেই পথেই হাঁটতে চাই। তার ফল যদি দুনিয়াতে নাও পাই, তবে অবশ্যই আখিরাতে এর জন্য পুরস্কার অপেক্ষা করছে ইনশাআল্লাহ। সবই বুঝলাম মা, কিন্তু দেখতে দেখতে 2 বছর চলে গেছে। কাল আমার কিছু হলে তুই তো একা পড়ে যাবি। তাই বলছিলাম তোর বাবার কথাটা মেনে নে। কি বলেছেন বাবা? তোর কোনো ফুফাতো ভাই আছে, রাশেদ নাম। সে গ্রামে এসেছে, সে নাকি বিয়ে করবে। পাত্রী দেখা হচ্ছে ওর জন্য। সে নিজে সব শুনে তোর নাম প্রস্তাব করেছে। কুমকুম মাথা নাড়লো। না না আব্বা, আমি ওনাকে ছাড়া আর কাউকে স্বামীর স্থানে বসাতে পারবো না। আমার বিশ্বাস উনি একদিন আমার কাছে ফিরবেন। আমার দোয়া বিফলে যেতে পারে না। হঠাৎ পেছন থেকে কুমকুমের আব্বা গর্জে উঠলেন, কেন অযথা জেদ করছিস? তার পাশে কুমকুমের আম্মাও আছেন। কুমকুমের বাবা বললেন, আজ আমি তোর কোনো কথাই শুনবো না। চোখের সামনে বাপ হয়ে এইভাবে তোর ফুলের মতো জীবনটা নষ্ট হতে দিতে পারি না। কুমকুম উঠে দাঁড়ালো, সালাম দিল, মায়ের হাত ধরে বলল, আমার অমতে বিয়ে হলো, আপনারা আমাকে জোর করবেন? কুমকুমের কণ্ঠে কান্না ফুটে উঠল। মা কুমকুমকে জড়িয়ে ধরলেন। মা, এমন প্রস্তাব বারবার আসে না। 2 বছর তো দেখলি, এবার নিজের দিকে তাকা, তোরও তো বয়স বাড়ছে। আমার স্বামী থাকা অবস্থায় আপনারা আমাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিচ্ছেন কি করে? কুমকুম এবার কেঁদেই ফেললো। শ্বশুর আব্বা বললেন,
না রে মা, তুই ওই কুলাঙ্গারকে তালাক দিয়ে ইদ্যত শেষেই তো বিয়ে করবি, তার আগে তো না। না না বাবা, আপনাদের দোহাই লাগে, আমাকে এটা করতে বলবেন না। বিআই সাহেব ঠিকই তো বলেছে, তোর নতুন জীবন শুরু করার এটাই উপযুক্ত সময়। কুমকুমের বাবা শক্ত গলায় বললেন। বাবা, বিস্ময়ে হতবাক হয়ে গেল কুমকুম। অবশেষে সেদিনই কাঁদতে কাঁদতে কুমকুম শ্বশুরের কাছ থেকে বিদায় নিল। শ্বশুর নিজেও ঝরঝর করে কেঁদে ফেললেন। যা মা, সুখী হ। মোমো রান্নাঘরে ঢুকলে ফারুকের আম্মা বললেন, সে কি মা, তুই রান্নাঘরে কেন? গরমে আরো খারাপ লাগবে। তোর ঘা তো এখনো পুরোপুরি শুকায়নি। যা ঘরে যা। আমাকে কিছু কাজ দিন না মা, সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে না। তাহলে ফারুকের বই খাতা, টেবিলটা আর শেলফটা গুছিয়ে ফেলো। সব এলোমেলো রেখেই বেরিয়েছে। মোমো মাথা নাড়ল। সেলফের বই খাতা গুছাতে গিয়ে হঠাৎ ফারুকের একটা ডায়েরি মোমোর হাতে ঠেকলো। আনমনে পাতা উল্টাতে থাকলো। একটা পাতায় এসে চোখ আটকে গেল। ওদের বিয়ের পর দিনের তারিখ দেওয়া। ফারুক লিখেছে, সেদিনে সেই রাতের পর থেকে মেয়েটা আমার মনের মধ্যে গেঁথে গেছে। কিছুতেই ওকে মন থেকে সরাতে পারছি না। এতদিনে আল্লাহ ওকে নিজের করে পাবার একটা সুযোগ করে দিলেন। তবে এটা ছিল আমার জন্য ইমানি পরীক্ষা। মুমুকে বোধহয় মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি। বেচারি একটা বদলোকের পাল্লায় পড়ে বড়শিতে গাথা মাছের মতো ছটফট করছিল। সবই দেখছিলাম, কিন্তু কিছু করতে পারছিলাম না। সে যে অন্যের বাগদত্তা। মোমো পাতা উল্টালো। আজ ওকে আমার নিজের করে পেলাম। সারা দুনিয়ার মধ্যে সে একমাত্র আমার জন্য হালাল নারী, কিন্তু তাকে নিজের ভালোবাসা প্রকাশের এটা উপযুক্ত সময় নয়, কারণ সে অসুস্থ। তাছাড়া তার মনেও তো আমার প্রতি ভালোবাসা তৈরি হবার সময় দিতে হবে। পরের পাতা। আজ প্রথম ড্রেসিং করলাম, বেচারি লজ্জায় লাল। আর আমার যে কি হচ্ছিল সে তো আমি জানি। কি এক ধৈর্য পরীক্ষা মাবুদ। এতটুকু পরেই মোমো ডায়েরি বন্ধ করে বুকের সাথে চেপে ধরলো। তখনই ফারুকের কথা শুনে দৃশ্যত চমকে উঠল। কি করছো? মোমো বকার মতো ডায়েরিটা সহ হাত দুটো পেছনে লুকালো, ঠিক যেমন বাচ্চারা লুকায়। ফারুক এগিয়ে এলো। হাতে কি দেখি? মোমো মাথা নাড়ল। না, কিছু না তো। ফারুক ওর উপর দিয়ে ঝুঁকে মোমোর হাত দুটো ধরে সামনে আনলো। এটা কি? সরি। চুরি করে অন্যের ডায়েরি পড়া উচিত না, এটা জানো না? মোমো দ্রুত ডায়েরিটা সেলফি রেখে দিয়ে চলে যেতে নিলে ফারুক খপ করে ওর হাত চেপে ধরলো। ডায়েরি পড়েছো কেন? পড়িনি তো। আবার মিথ্যা? মোমো ধরা পড়া গলায় বলল। আমি তো শুধু। তখনই মা ঘরের দরজা থেকে ডাকলে ফারুকের অন্যমনস্কতার সুযোগে মোমো হাত সরিয়ে দৌড় দিল। ট্যাক্সি ড্রাইভার লাগেজ সহ সকল মালপত্র উঠানে নামিয়ে দিয়ে টাকা নিয়ে চলে গেল। জাহিদের বাবা লাঠিতে ভর করে ধীরে ধীরে উঠানে হাঁটছিলেন। এমন সময় জাহিদকে দেখতে পেয়ে তিনি ভূত দেখার মতো চমকে উঠলেন। জাহিদ বাবাকে দেখে ফুপিয়ে কেঁদে উঠে তার পা জড়িয়ে ধরে হাঁটু গেড়ে মাটিতে বসে গেল। আর তিনি পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে রইলেন। আইনাল মিয়া গত 25 বছর ধরে এ বাড়িতে থেকে আসছে। যুবক বয়সে কাজে ঢুকেছে, এখন বৃদ্ধ প্রায়। এবারের শান শৌকত জৌলস তার চোখের সামনে বেড়ে উঠেছে, আর আজ তার চোখের সামনেই বিলুপ্ত হতে চলেছে। বিশেষ করে জাহিদের এই দুরবস্থা তার মনোকষ্টের বিশেষ কারণ হয়ে দেখা দিয়েছে। কিন্তু যে গাছটা এই বাগানটাকে ফুলে ফলে ভরে দিতে পারত, সেই কুমকুমই কিছুদিন আগে বিদায় নিয়েছে। আজ পিতা পুত্রের বিলাপ রোদন দেখা ছাড়া তার আর কিছুই করার নেই। জাহিদ মৃত্যু পথযাত্রী, ডাক্তাররা তার আশা ছেড়ে দিয়েছে। তার উপর বাড়ি ফিরে মায়ের মৃত্যু সংবাদ শুনে সে একেবারে ভেঙে পড়েছে। স্ত্রীর চলে যাওয়াটাকেও সে ব্যথিত মনে মেনে নিয়েছে, কারণ কুমকুমের উপর সে অধিকার হারিয়েছে। তাছাড়া তার মতো আত্মরার কাছে কুমকুম কি পাবে? বিধবা হতে হবে তাকে। তার চেয়ে তো এই ভালো সে কারো ঘরের ঘূর্ণি হয়ে সুখে জীবন কাটাক। জাহিদ প্রচুর কাশছে, পানির জন্য হাত বাড়িয়েছে, কিন্তু চারদিক ঝাপসা লাগায় গ্লাসটাও ভালোভাবে নজরে আসছে না। হাতের ধাক্কায় গ্লাসটা মাটিতে পড়ে গেল। আইনাল দৌড়ে এসে তাকে পানি খাওয়ালো। জাহিদ দুর্বল স্বরে বলল, চাচা, তুমি এত বারবার এ ঘরে এসো না। এরক ছোঁয়াচে, কেন নিজেকে বিপদে ফেলবে বলো? একটা জগ গ্লাস রেখে চলে যাও। আব্বা গো, বলছিলাম কুমকুম মামনিকে একটু খবর দেই। দা চাচা, দা, এ কাজ করো না। আবার মতো হতভাগা নরাধবের জন্য এই বেচারি অনেক কষ্ট করেছে, আর কত করবে। ওকে সুখী হতে দাও। ওকে কিছু জানিও না। এ আমার পাপের শাস্তি, যে বাবা মা স্ত্রীকে কাঁদিয়ে নিজের সুখ খুঁজতে গিয়েছিলাম। বলেই কেঁদে ফেললো জাহিদ। আয়নাল ভেজা চোখে ভাঙ্গা কাচের টুকরোগুলো তুলে চলে যেতে যেতে শুনলো জাহিদ কাতরাচ্ছে।
মা, মা গো, ও মা। আয়নাল চোখের পানি ধরে রাখতে পারলো না। চোখ মুছতে মুছতে সিদ্ধান্ত নিল বড় মিয়া জাহিদের বাবা, আর জাহিদ যতই নিষেধ করুক একটা শেষ চেষ্টা সে করবেই। এ বাড়ির প্রতি তার অনেক ঋণ, আজ ঋণ শোধের দিন। কুমকুমের আম্মা কুমকুমের চুল বেনি গেঁথে দিচ্ছিলেন। মেয়েটা একটুও নিজের যত্ন নেয় না, তাই আজ নিজেই চিরুনি হাতে ওকে বসিয়ে বেনি করে দিচ্ছিলেন। বাইরের উঠান থেকে আয়নাল মিয়ার স্বর শুনে কুমকুম সচেতন হয়ে উঠল। মা, কি যেন ডাকছে দেখো তো। কুমকুমের আম্মা উকি দিলেন ডাক শুনে। ও আয়নাল মিয়া, তা কি হঠাৎ কি মনে করে? কুমকুম আম্মার জন্য কয়েকটা ডাসা পেয়ারা আনছিলাম, ভাবলাম পেয়ারাও দিয়ে যাই, একটু দেখাও কইরা যাই। কুমকুম মাথায় ওড়না পেঁচিয়ে নিজেই বেরিয়ে আসলো। আয়নাল বৃদ্ধ মানুষ, তাই কুমকুম পর্দার সাথে তার সঙ্গে দেখা করে। এতদিন তো আয়নালের সাহায্যেই শ্বশুরের দেখাশোনা করে এসেছে কুমকুম। কেমন আছেন চাচা মিয়া? ভালো গো আম্মা। বলেই চারদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলল, আম্মা গো, জাহিদ বাবাজির শরীর খুব খারাপ, ডাক্তারেরা কইছে হের রোগ সারত না, সারাদিন ঘরে শুইয়া মায়েরে ডাকে, হেরে মন থেইকা মাফ করে দিও মাগো। আয়নাল চোখ মুছতে মুছতে দ্রুত সেই স্থান ত্যাগ করে, আর কুমকুম নড়াচড়ার শক্তি হারিয়েই উঠানেই বসে পড়ে। মোমো। ফারুক ডাকলো। মোমো মায়ের সাথে বসে ছুরি দিয়ে সবজি কেটে দিচ্ছিল। ফারুকের এমন ডাকেও চমকে উঠল। ফারুক তার নাম ধরে এমন ভাবে কখনো ডাকেনি। মোমো আর স্থির থাকতে পারছে না। কোল থেকে ঝুড়ি নামিয়ে কুড়িমুড়ি করে ছুটল মোমো। পিছন থেকে শাশুড়ি বললেন, আরে আসতে যা। বলেই তিনি মৃদু হাসলেন। প্রায় দৌড়ে এসে মোমো হাঁপাচ্ছে, দম নিয়ে বলল, ডেকেছেন? জি ডেকেছি। এ কি হাঁপাচ্ছ কেন? না, যেভাবে ডাকলেন ভাবলাম। আমার ডায়েরি কই? আমি তো নেইনি। না নিলে কোথায় গেল? এখানে তো নেই। মোমো নিজেও খুঁজলো, তারপর সেলফের একদম উপরের তাকে দেখতে পেয়ে ফারুককে দেখালো। ওই তো। যাও। ব্যাস, এজন্যই ডাকলেন? না, আদর করার জন্য ডেকেছি। মোমো লজ্জিত হাসলো। ফারুক একটার উপর একটা বই শব্দ করে রাখছে আর মোমোর দিকে তাকাচ্ছে। হঠাৎ বলল, শখ কত? মানে? মোমোর হাসি মুছে গেল। এই যে বেহায়া মেয়েদের মতো আমার পিছনে ঘুরঘুর করো, আমার কি আর কাজ নেই তুমি ছাড়া? আদর করবো বলেছি আর অমনি সত্যি বলে বিশ্বাস করলে? হা 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 হা। ফারুক হেসে উঠল। রাগে অপমানে মোমোর চোখে পানি চলে এলো। দুবার মুখ খুললো কিছু বলার জন্য, কিন্তু কথা খুঁজে না পেয়ে ফোঁস করে জোরে উঠে বলল, আজ থেকে আমি আপনার হাতে ড্রেসিং করব না, একদম না। ইহ, বড় ভয় দেখালে। আপনি আপনি একটা। কি? আমি কি? দুহাত কোমরে রেখে মোমোর সামনে এসে দাঁড়ালো। মোমো কথা খুঁজতে লাগলো। ফারুক বলে দিল, জানি তো বলবে আপনি একটা দারুণ লোক, আমি তো পুরা ক্রাশড, কিন্তু আমি সরি, আমার হাতে প্রেম করার মতো ফালতু টাইম নেই, হাতে অনেক কাজ থাকে বুঝলে। মোমো রাগে দুঃখে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, কিন্তু কিছু বলতে পারলো না। ফারুক ওর দিকে তাকিয়ে হাসলো। রাগ করো আর যাই করো, সত্য সত্যই প্রেমে আমি নাই। তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন? হঠাৎ সুর নরম করে বলল মোমো। ফারুক বই গুছিয়ে এক পাশে রেখে বলল, এই মা জোর করলো, আমিও ভাবলাম একটা ঝামেলা শেষ হয় তাই। মোমোর দুচোখে পানি। ফারুক এদিকে তাকালো না, বই নিয়ে বেরিয়ে গেল। কেবল যাবার সময় মোমোর মাথায় বই দিয়ে আলতো করে বাড়ি মেরে গেল। মোমো ওকে পিছন থেকে দেখতে লাগলো, তারপর বিছানায় বসে কাঁদতে লাগলো। ফারুক তাহলে ওকে একদমই ভালোবাসে না, এজন্যই তো কাছে ফিরতে দেয় না। মোমোর ভাগ্যটাই কি এমন যে কারো সত্যিকারের ভালোবাসা পাবে না? জাহিদ প্রচুর কাশছে, একবার ডান কাত আর একবার বাম কাত। কোনোভাবেই সে কাশি কমাতে পারছে না। কাশতে কাশতেই উঠে বসলো। পানির গ্লাসটা হাতড়ালো। বেড সাইড টেবিলেই তো সেটা থাকে, নেই তো। হঠাৎ কেউ ওকে পেছন থেকে এক হাতে জড়িয়ে ধরলো। উপর হাতে পানির গ্লাস মুখের সামনে ধরলো। জাহিদ কাশির জন্য কথা বলতে পারছে না, তাই আগে পানিটা খেলো। তারপর কাশির দমক কিছুটা কমলে বলল, কে কে তুমি? আয়নাল চাচা? জাহিদের মন বলছে এমন নরম কোমল হাত তো আয়নালের হতে পারে না। কথা বলছো না কেন? কে তুমি? জাহিদ চোখ কষলে কয়েকবার দেখার চেষ্টা করলো, কিন্তু ঝাপসা একটা অবয়ব ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু সে কথা বলে না কেন? জাহিদ ডাকলো, আয়নাল চাচা। সামনের ঝাপসা মূর্তিটা তাকে কাত করে শুইয়ে দিল, তারপর বেরিয়ে গেল ঘর ছেড়ে। জাহিদ ভাবলো, এ কি কোন জিন পড়ি, কথা বললো না কেন? কিছুক্ষণ পর আয়নাল মিয়া ঢুকলো। ডাকছো বাবা? কে এসেছিল ঘরে?
দেখি নাই তো বাবাজি। জি আসুক, মানা করবে আমাকে ধরতে? এরক বড় ছোঁয়াচ্ছে, কার মরার শখ হয়েছে? বলেই জাহিদ কাঁদতে লাগলো। কুমকুমের বাবা জাহিদের বাবার হাত ধরে বললেন, বেআই সাহেব, মেয়েটা পায়ের উপর আশ্রে পড়ে যে কি কাঁদলো, বাপ হয়ে সহ্য করতে পারলাম না। ওর কান্না দেখে ওর মাই বলল, দিয়ে আসেন ওরে ওর স্বামীর ঘরে, ওর ভাগ্যে যা আছে তাই হবে। ওর এমন বুক ফাটা কান্না আমি দিনরাত শুনতে পারবো না। কুমকুমকে তাই দিয়ে গেলাম, ওকে দেখবেন। জাহিদের বাবা কোনো উত্তর দিতে পারলেন না, কেবল কাঁদছেন। কুসুম গরম পানির বল এনে ঘরের ভিতর রাখলো আয়নাল। কুমকুম খাটের উপর উঠে জাহিদকে আস্তে করে উঠিয়ে বসালো। জাহিদ বলল, আরে কে তুমি? বারবার আমাকে ধরছো কেন? কথা না বলে জামাটা খুলুন তো, গা মুছবো। কুমকুম বলল। কুমকুম? তুমি কুমকুম? জাহিদ অস্থির বোধ করলো। ওর ঠোঁটে হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। না না, ধরো না আমাকে, তোমারও হয়ে যাবে। আমাকে পাপে ধরেছে, এটা বড় ছোঁয়াচ্ছে। তুমি কেন এসেছো? আহা, কথা পরে বলেন তো, আগে জামা খুলুন। ঘরে কেউ নেই, খুলুন তো। জাহিদ বাগরুদ্ধ হয়ে গেছে। কুমকুম নিজেই ওর জামা খুলে পাতলা নরম সুতির কাপড় দিয়ে আলতো করে ওর গাটা মুছে দিল। তারপর কোমর থেকে মুছা ধরতেই জাহিদ বাধা দিল। কি করছো? ছাড়ো, লাগবে না। অবশ্যই লাগবে, আপনি ছাড়ুন তো, মুছতে দিন। জাহিদের চোখ ভরে গেছে পানি, কি বলবে ভেবে পাচ্ছে না, কেবল বলল, কুমকুম, তোমার সেবা পাবার কোনো অধিকার আমার নেই। তোমাকে যে কষ্ট দিয়েছি এটা তার শাস্তি। আল্লাহ আমাকে কখনো মাফ করবে না। বলার সাথে সাথেই কুমকুম ওর ঠোঁটের উপর হাত রাখলো। ছি, এ কথা বলবেন না, আল্লাহর বরত্ব সম্পর্কে কোনো ধারণা নেই। বলেই এই কথা বলছেন। জানেন, একবার বনি ইসরায়েল গোত্রের এক মহাপাপিষ্ঠ খুনি বৃদ্ধ বয়সে মৃত্যুর ভয়ে কাতর হয়ে এক মুসলমানের কাছে গিয়ে বলল, আমি তো সারা জীবন প্রচুর পাপ করেছি, হ্যান পাপ নাই জীবনে করি নাই, আমার জন্য আল্লাহর দরবারে কি কোনো তওবা আছে? সেই লোকটি 99 জন লোককে হত্যা করেছিল। পরে তাকে ওই লোক পথ দেখিয়ে বলল, ওই যে মুসলমানদের গ্রাম দেখা যায়, ওখানে যাও, ওরা তোমাকে তওবা করিয়ে দেবে। বৃদ্ধ লোকটি ধীর পায়ে সেদিকে হেঁটে যেতে লাগলো। পথিমধ্যে তার মৃত্যু হয়। তখনই জান্নাত আর জাহান্নামের ফেরেশতাদের দুটো দলে তাকে নিতে এসে তর্ক জুড়ে দেয়। এ বলে ও পাপী, ও বলে না, সে তওবার পথে গেছে। পরে তারা আল্লাহর কাছে আর্জি জানালে মহান আল্লাহ বলেন, তোমরা পথ মেপে দেখো কোন পথটাতে সে বেশি এগিয়েছে। ওদিকে পথকে আল্লাহ তাআলা হুকুম দিলেন নেকির পথকে দীর্ঘ হতে আর গুনাহের পথকে সংকীর্ণ হতে। ফেরেশতারা মেপে দেখলো বৃদ্ধটি নেকির পথেই বেশি দূরে গিয়েছে। তখন লোকটির রুহু জান্নাতি ফেরেশতারা নিয়ে গেল। দেখলেন তো, আমাদের পাপ যত বড়ই হোক, জমিন থেকে আসমান পর্যন্ত হোক না কেন, তা আল্লাহর দয়া আর ক্ষমার তুলনায় অতি নগণ্য। শুধু প্রয়োজন এক ফোঁটা আফসোসের কান্না, সব পাপ ধুয়ে যাবে ইনশাআল্লাহ। নিন, মোছাও শেষ। জাহিদ স্তব্ধ হয়ে বসে রইল। কুমকুম, এ রোগ ছোঁয়াচ্ছে, তুমি নিজেকে বিপদে ফেলো না। ধীরে ধীরে বলল জাহিদ। তার মুখে আর কোনো কথা জগালো না। কুমকুম আয়নালকে ডেকে পানির বোতলটা সরাতে বলে নিজেই ঘরটা মুছে ফেললো। তারপর জাহিদকে বলল, আমি আসছি, কেমন? আধা ঘন্টা পর কুমকুম একটা কাঁচের বাটিতে উষ্ণ স্যুপ নিয়ে জাহিদকে খাওয়াতে বসলো। জাহিদ বলল, কি করছো তুমি? তোমাকে কি বললাম এ রোগ ছোঁয়াচ্ছে? আপনি দুনিয়া জোড়া লেখাপড়া শিখে এসেছেন, কিন্তু আসল সত্য থেকে দূরে রয়ে গেছেন। শুনুন, ছোঁয়াছে বলে কোনো রোগ নেই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সংক্রামক ব্যাধি থাকতে পারে, হাঁচি কাশি থেকে রোগের জীবাণু ছড়াতে পারে, কিন্তু ছুলেই রোগ হয়ে যাবে এটা পুরোপুরি মিথ্যা। একবার আরবে উটের মধ্যে মরক দেখা দিলে সবাই বলল এক উট থেকে সব উটে ওই রোগ পেয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাহলে প্রথম উটটাকে কিভাবে রোগে পেল? হাদিসটা অনেক বড়, তাই সংক্ষেপে বললাম। শুনুন, আপনার বিজ্ঞান দিনে 10 বার থিওরি বদলায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যা বলে গেছিলেন তা তো আজ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে। তবু আপনাদের ওই বিজ্ঞানেই বিশ্বাস। তুমি এখনো মাদ্রাসা চালাও, তাই না? জাহিদ হঠাৎ প্রশ্ন করলো। কুমকুম জবাব দিল, জি চালাই। কিভাবে বুঝলেন? জাহিদ ইসম্লান হাসলো। তোমার লেকচার শুনে বলে দুজনেই হেসে উঠল। আজ অনেকদিন পর বাড়িটাতে হাসির ফোয়ারা ঝরল। জাহিদ সাথে সাথেই থেমে গেল। কুমকুমও চুপ হয়ে গেল। দুজনেরই বিয়ের রাতের সেই ক্ষণটির কথা মনে পড়ে গেল, যখন জাহিদ এই একই কথা বলেছিল। কুমকুম অবশ্য সাথে সাথেই মনমরা ভাব কাটিয়ে উঠে নিজের ওড়নার প্রান্ত দিয়ে জাহিদের ঠোঁট আলতো করে মুছে ওকে আতসহা করে বসিয়ে দিল। জাহিদ বলল, আমার অপরাধের বোঝা আরো বাড়িয়ে দিচ্ছ কুমকুম। একবারে সব শোধ করে দিন, হলো তো?
সেই সুযোগ কি পাবো? তুমি আমার মধ্যে বেঁচে থাকার প্রেরণা যোগাচ্ছ। ইস, একটিবার যদি তোমার মুখখানি দেখতে পেতাম, বোধহয় এই চোখের সেই সৌভাগ্য হবে না। চুপ করে ঘুমান তো। ঘুমোতে ইচ্ছে করছে না, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। তুমি কথা বল, আমি শুনি। একটুও না, এখন আপনি ওষুধ খাবেন, তারপর ঘুমাবেন। ঘুম আসে না কুমকুম, সারা রাত ছটফট করি। আমি ঘুম পাড়িয়ে দেব, আপনি একটু বসুন, আমি এগুলো রেখে আসি। মৃত্যু পথযাত্রী জাহিদ কুমকুমের ফেরার অপেক্ষা করছে তৃষ্ণিত অন্তরে, যে অন্তরে নতুন করে বাঁচার লোভ জাগিয়েছে কুমকুম নামের মেয়েটি। প্রতিদিনই ফুসকুড়িগুলো থেকে কষের মতো বের হয়, আর প্রতিদিনই কুমকুম ধৈর্যের সাথে তা পরিষ্কার করে দেয়। লমকূপগুলো মুখে জমাট বাঁধতে দেয় না, তারপরেও ঘাগুলো যেই কে সেই। তবু কুমকুমের নিরলস প্রচেষ্টার অন্ত নেই। ওর সারাটা দিন কাটে জাহিদের পেছনেই। যেদিন কুমকুম এসেছে সেদিনই ঘরে ঢুকে একটা চাপা গন্ধ টের পেয়েছে, তাই প্রতিদিনই বিছানার চাদর তুলে ফেলেছে, তা গরম পানি দিয়ে ধুয়ে রৌদ্রে মেলে দেয়। কুমকুমকে ঘরের কাজে সাহায্য করার জন্য আয়নাল একজন ঠিকে বুয়া জোগাড় করে দিয়েছে। সে কাজের চেয়ে কথা বলে বেশি। প্রথম দিন এসেই সে বলতে লাগলো, এই আদামরা মানুষটারে টাইম না নিজের সোনার অঙ্গ ক্ষয় করতেছেন গো আম্মা। আমনের মতো মাইয়া হিল লেগে এত খাটতাছে, ভাবতেও বিস্ময় লাগে। কুমকুম রান্না করতে করতে জবাব দিয়েছে, আপনাকে যা কাজ দিয়েছি সেটাই করেন, এসব ব্যাপারে আপনার কথা বলার দরকার নেই। না না, আমার কি দরকার, কই তো আপনার লেগা মায়া লাগে, এমন সুন্দর মানুষ আপনি। আর এই আমার এই দেখেন না কি সুন্দর চেহারা ছিল, সে একবার দেখলে দুইবার চাইয়া দেখতো, আর অহন ঘরের মরাও ফিরা চায় না। বুঝলাম, এখন তাড়াতাড়ি কাজ শেষ করে কাপড়গুলো রোদ্রে মেলে দিন। বলেই জাহিদের জন্য শরবত নিয়ে গেল। জাহিদ চোখ বন্ধ করে পড়ছিল। কুমকুম কপালে হাত রাখতেই চোখ মেলল। কুমকুমের চোখে পানি ভরে এলো। কি সুন্দর চেহারার স্বাস্থ্যবান লোকটা রোগে শোকে কি হয়ে গেছে। কুমকুম চোখের পানি লুকিয়ে মুখে হাসি টেনে জাহিদের গা ঘেঁষে বসলে জাহিদ অস্বস্তিতে কুমকুমের দিকে তাকায়। তুমি আমাকে স্বপ্ন দেখিও না কুমু, আমি তোমার ছোঁয়া পাবারও যোগ্যতা রাখি না। এত চেষ্টা করছো কিন্তু দেখো আমার কোনো উন্নতি নেই। লন্ডনের ডাক্তাররা আমাকে যে রিপোর্ট দিয়েছে তা দেখে ওরা আমাকে সে দেশে রাখেনি, নিজ দেশে ফেরত পাঠিয়েছে। যাকে ভালোবেসে তোমার মতো পবিত্র ফুলের মতো মেয়েকে অগ্রাহ্য করলাম, সেই চরম বিপদে ফেলে চলে গেল। আর আজ তুমি। এসব ভাবনা ছাড়ুন তো। কোনো ডাক্তার তার সীমার বাইরে গিয়ে তো চিকিৎসা করতে পারবে না, কিন্তু সকল ডাক্তারের যিনি মালিক তার ক্ষমতা অসীম। তাই তার কাছেই আমার আকুল আবেদন জানিয়েছি, তিনি চাইলে সব পারেন। তার রহমত থেকে আমি কখনোই নিরাশ নই। তবু কুমু, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিও। আমি পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা যে তোমার মতো মেয়ের সাথে সোনার সংসার পেয়েও আজ নিজ ভুলে পথের ভিখিরি। তোমাকে চোখে দেখার সৌভাগ্যটুকু হচ্ছে না। তুমি মন থেকে আমাকে ক্ষমা করে দিও, যেন মরেও শান্তি পাই। কুমকুম আড়ালে চোখ মুছে খুব সাবধানে, যেন জাহিদ টের না পায়। কুমকুম ওকে মন মরা করতে চায় না, চায় ওর ভিতরকার জীবনী শক্তিকে জাগিয়ে তুলতে। তাই কুমকুম ওকে বিভিন্নভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়ে যায়, হতাশা থেকে সরিয়ে রাখতে চায়। কুমকুম প্রসঙ্গ পাল্টাতে বলল, নিন শরবতটা খেয়ে নিন, তারপর আপনাকে তায়াম্মুম করিয়ে দেব, জোহরের নামাজটা আদায় করে নেবেন। বলেই গ্লাসটা জাহিদের মুখের সামনে ধরে। জানেন আজ আমি কি পড়েছি? জাহিদ প্রশ্নবোধক ভঙ্গিতে তাকায়। কুমকুম বলে, বিয়েতে পাওয়া গলার চেনটা, যেটাতে আপনার নাম লেখা আছে, ছুঁয়ে দেখুন। জাহিদ হাত বাড়াতে গেলে অজান্তেই হাতটা কুমকুমের গায়ে ধাক্কা লেগে যায়। কোথায় লেগেছে বুঝতে পেরে জাহিদ হাতটা মুঠো করে আড়ষ্টভাবে দ্রুত সরিয়ে নেয়। কুমকুম নিজেও অপ্রস্তুত হয়ে যায়। তারপর দ্বিধা কাটিয়ে নিজেই জাহিদের হাতটা তুলে নিজের গালের চেইনের উপর রাখে। জাহিদ চেইনটা তর্জনী দিয়ে শুয়ে হাত সরিয়ে নিয়ে অন্যমনস্ক হয়ে যায়। কুমকুমও গ্লাস নিয়ে উঠে পড়ে। মোমো চুপ করে শুয়ে আছে। ফারুক খাতা দেখা শেষ করে দু হাতে আর মরা ভেঙে গ্লাসে পানি ঢালে। এর ফাঁকে ফাঁকে মোমোর দিকে তাকায়। মেয়েটা চুপচাপ হয়ে গেছে। পানিটা খেয়ে মুখ মুছে বিছানায় গিয়ে বসে ড্রেসিং বক্সটা বের করে বললে, কই এসো। মোমো সামান্য চমকে বলে, না থাক। থাকবে কেন, এসো। আর তো মাত্র এক সপ্তাহ, তারপর ডাক্তারের সাথে দেখা করতে যাব, দেখি উনি কি বলেন। মোমো চুপ করে শুয়ে রইল, চোখে পানি। ফারুক আবার ডাকলো, কেউ আসো না কেন? বললাম না দেব না আজকে। ফারুক খানিক চুপ থেকে বলল, এবার কিন্তু আমি আসবো। মোমো ধীরে ধীরে উঠে বসে বলে, দিন, আমারটা আমি দেব। ফারুক দেখলো ওর চোখে পানি চিকচিক করছে, সুর নরম করে বলল, আচ্ছা, দুপুরে কথাটার জন্য সরি, এবার এসো। তুমি একা পারবে না, পিঠে কি তোমার হাত যাবে?
মোমো এগিয়ে এলো। জামা সরাবার মুহূর্তে ফারুক বলে উঠল। প্রতিদিন যে কি এক যন্ত্রণা। মোমো ঝট করে নিজের কাপড় সোজা করে বলল। আমারটা যতটুকু পারি আমিই দেব, বললাম না আপনার দিতে হবে না। ফারুক এবার ওকে জোর করে টেনে জামা সরিয়ে পেটে পিঠে জীবাণুনাশক লিকুইড দিয়ে মুছে তারপর মলম মাখিয়ে দিল। মোমো নিঃশব্দে কাঁদতে লাগলো। কাজ শেষ করে ফারুক হাত ধুয়ে এসে দেখলো মোমোর চোখ তখনও ভেজা। চুপচাপ টেবিল থেকে ডায়েরিটা তুলে এনে আস্তে করে মোমোর সামনে রেখে নিজের জায়গায় এসে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর মোমো উঠে বসে ডায়েরিটা টেনে নিল। ফারুকের দিকে তাকিয়ে দেখলো ও ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। ডায়েরি খুলে পড়া শুরু করলো মোমো। পড়তে গিয়ে মোমোর মুখ ক্রমশ লাল হতে লাগলো। এক ঝলক আবার ফারুককে দেখে আবার ডায়েরিতে মন দিল। ওকে ড্রেসিং করানোটা আমার জন্য দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। প্রথম দিকে অনুভূতিটা এত তীব্র ছিল না, কিন্তু যেদিন থেকে বুঝতে পারলাম ও আমার বউ, সেদিন থেকে ওকে এড়িয়ে থাকাটা এক অগ্নি পরীক্ষা হয়ে দেখা দিয়েছে। মোমো কাছে আসতে চাই, ভালোবাসতে চাই, কিন্তু আমি ওকে রাগিয়ে দূরে সরিয়ে দেই, কারণ ও কাছে আসলে আমি নিজের মধ্যে একটা বৈদ্যুতিক বিচ্ছুরণ অনুভব করি। মনটা চাই ওকে। মোমো ডায়েরি বন্ধ করে ফেললো। মুস্কি হাসিতে ভরে গেল মুখটা। লজ্জিত হাসিতে আবার ডায়েরিটা খুলল। বোকা মেয়েটা এটাও বোঝে না যে ওকে না ছুঁয়ে থাকাটা আমার জন্য কত কষ্টের। দুজন মানুষ পাশাপাশি থাকি, অথচ এ যেন এক সাগর জলে দাঁড়িয়ে আছে, অথচ তৃষ্ণার্ত। তবে ওকে রাগাতে মজাই লাগে। রেগে গেলে বাচ্চাদের মতো কেঁদে ফেলে, তখন মন চাই থাক, অন্যের ডায়েরি, আমাদের পড়ে কাজ কি, মোমোরটা মোমোই পড়ুক। গভীর রাতে ঘুম ভেঙে গেল জাহিদের ফুপিয়ে কান্নার শব্দে। ঝাপসা অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কেবল এতটুকু বোঝা যাচ্ছে মাটি থেকে উপর হয়ে বসে আছে। কিছুক্ষণ শোনার পর জাহিদ বুঝলো কুমকুম তাহাজ্জুদের নামাজ পড়ছে আর কাঁদছে। জাহিদ সেভাবেই পড়ে রইল। ওর চোখের কোল বেয়ে পানি গড়িয়ে পড়ল। কুমকুম নামাজ শেষ করে জাহিদের সারা গায়ে বারবার ফু দিতে লাগলো। তারপর আস্তে করে জাহিদের কপালে ছোট্ট চুমু খেয়ে কোরআন নিয়ে বসে গেল। এভাবেই চলছে প্রতিটা দিন, প্রতিটা রাত। এরই মাঝে কুমকুমের বাবা মা এসে জাহিদকে দেখে গেলেন। জাহিদ তাদের কাছেও ক্ষমা চাইলেন। তারা জাহিদকে দেখে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে ফিরে গেলেন। কুমকুমকে একথা বলার সাহস পাননি ওর মা, যে রাশেদ বিয়ে না করেই ঢাকায় ফিরে গেছে। সে বলেছে সে নাকি কুমকুমের জন্য অপেক্ষা করবে। কথাটা শুনে কুমকুমের মা কুমকুমকে জানাতে চেয়েছিলেন, কিন্তু কুমকুমের বাবা বলতে দেননি। তিনি বলেছেন, তোমার মেয়ের চেহারা দেখে বোঝো না সে জাহিদের সেবা করে যে আনন্দ পাচ্ছে, তা তুমি ওকে অন্য কিছু দিয়ে দিতে পারবে না। ওকে অযথা এসব বলতে যেও না, ওকে ওর ভাগ্যের হাতে ছেড়ে দাও। প্রায় 10 মিনিট সময় নিয়ে মোমোকে দেখলেন ডাক্তার আপা। বেশ কিছুক্ষণ প্রশ্ন করলেন। সন্তোষজনক উত্তর পেয়ে হেসে বললেন, ওষুধগুলো স্টপ করে দাও, আর দাগগুলো মুছতে একটু সময় লাগবে। একটা লোশন দিয়ে দিচ্ছি, প্রতিদিন একবার করে দিবে। দাগগুলো ধীরে ধীরে মিশে যাবে। তোমার তো বয়স কম, দাগ চলে যাবে ইনশাল্লাহ। যাও, তোমার স্বামীকে ডাকো। বাড়ি ফেরার পথে মোমোকে ওর মা আর শান্তর সাথে দেখা করিয়ে আনলো। মোমোর মা না খাইয়ে ছাড়লেন না। মোমোর শাশুড়ির জন্য কিছু খাবার বক্সে করে সাথে দিয়ে দিলেন। রিকশায় ফারুক মোমোকে জিজ্ঞেস করলো, ডাক্তার আপা কি বলল? মোমো দীর্ঘশ্বাস ফেলে বলল, এই সাবধানে থাকতে বলল, লোজ দিয়েছে সেটা নিয়মিত লাগাতে বলল। আর আর আবার কি? কি মাসে তুমি স্বাভাবিক জীবন যাপন করতে পারবে কিনা সে ব্যাপারে কি বলল? স্বাভাবিক জীবনযাপনই তো করছি, অস্বাভাবিক জীবনযাপন করছি নাকি? ফারুক দাঁত কটিয়ে বলল, এক খাটে দুজন দুদিকে মুখ দিয়ে থাকাটা কি তোমার কাছে স্বাভাবিক জীবন মনে হয়? মোমো বহু কষ্টে হাসি চেপে বলল, ও এই কথা। আপা বলেছে আরো 2 মাস সাবধানে থাকতে। কি? ঢোক গিলল ফারুক। জি। মোমো শান্ত স্বরে বলল, মিথ্যে বলছো না তো? ফারুক সন্দেহের দৃষ্টিতে তাকালো। মিথ্যা বলা মহাপাপ, আর এটা কবিরা গুনাহ। মোমো চুপ করে রইল। ফারুক কয়েকবার জিজ্ঞেস করলো, সত্যি করে বলো না? জানি না। মোমো নেকাপটা টেনে মুখটা ভালো করে ঢাকলো। এর আগে সে এই পোশাক পরেনি, আজই পরলো। খুব স্বস্তি লাগছে তার, নিজেকে যেন হেফাজতে লাগছে। প্রতিদিনের মতো আজও ঘুম থেকে উঠার পর জাহিদের পোশাক বদলে চাদর বদলে দেয় কুমকুম। আজ চাদর বদলাতে গিয়ে দেখলো চাদরে সরিষার দানার মতো অজস্র গুঁড়ো গুঁড়ো কি যেন পড়ে আছে। কুমকুমের বুকটা ধক করে উঠল। জাহিদের গা হাত পা নেড়ে চেড়ে দেখে নিশ্চিত হলো যে এগুলো ওর ফুসকুড়ি থেকে ঝরে পড়েছে। কুমকুম আনন্দের আতিশয্যে কেঁদে ফেললো প্রায়। জাহিদের হাতের উপর হাত বুলাতে লাগলো কমলভাবে, আর তার হাতের ঘষায় সেখান থেকে ঘাগুলো শুকিয়ে গুঁড়ো হয়ে ঝরছে। কিছু এখনো কাঁচা আছে, তার মানে জাহিদের ঘা শুকাচ্ছে। কুমকুম দ্রুত একটি শুকরানা সেজদা দিল। জাহিদ কুমকুমকে ডাকলো,
এই কুমু, এদিকে এসো তো। কুমকুম দ্রুত ওর সামনে গিয়ে বসলো। জি বলুন। আমার শরীরের টনটনে ব্যথাটা না আজ অনেক কম, প্রায় নেই বললেই চলে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। খুশির আবেগে কুমকুম জাহিদকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে চুমু খেলো দুবার। তারপর কুমকুম ছুটে গেল শ্বশুরের কাছে। জাহিদ স্তব্ধ হয়ে বসে রইল। পরের দিনই গাড়ি আনিয়ে জাহিদকে ঢাকার নামকরা স্কিন স্পেশালিস্টের কাছে আনা হলো। কুমকুমকে তার মায়ের বাড়িতে 2-3 দিনের জন্য রেখে জাহিদকে নিয়ে ওর বাবা ঢাকায় এলেন। যে কয়দিন তারা ঢাকা থাকবেন সেই কদিন কুমকুম তার বাবার বাড়িতে থাকবে, এমনটি সিদ্ধান্ত হলো। যাবার আগে জাহিদ কুমকুমের কপালে চুমু খেয়ে ঠিক প্রথম দিনের মতো মুখে মুখ রেখে বলল, ইনশাল্লাহ তোমার কাছেই ফিরবো। কুমকুমও ওর বুকে মাথা রেখে বলেছে, আমি অপেক্ষায় থাকবো। মোমো আজ সুন্দর করে শাড়ি পরেছে, একটু সেজেছেও। ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল, তখনই ফারুক ঘরে ঢুকেছে। এক পলক ওর দিকে তাকিয়ে খাতা নিয়ে বসে আছে। মোমো ভেবেছিল ওর দিকে মুগ্ধ হয়ে তাকাবে, কিছু বলবে, তা না, বেরসিকের মতো খাতাপত্র নিয়ে বসে গেছে। মোমো উঠে একবার খাটের কাছে গেল, আর একবার অযথাই টেবিলের কাছ দিয়ে ঘুরে গেল। ফারুক তাকালো না। মোমো কি ভেবে পারফিউম স্প্রে করলো গায়ে। তারপর ফারুকের সামনে গিয়ে খাতাপত্র নাড়াচাড়া করে চলে আসছিল। তখন ফারুক নাক কুঁচকে বলল, ইস, বাজে একটা গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ এটা? বাজে গন্ধ? মোমো বরজা হতোর মতো বলল। কেমন যেন ইঁদুর মরা টাইপ। মোমোর কেঁদে ফেলার দশা, যার জন্য করি চুরি সেই বলে চোর। রেগে মেগে বলল, আমার গায়ের পারফিউম আপনার কাছে বাজে গন্ধ মনে হচ্ছে? ওহো, তুমি দিয়েছ? মেয়েদের পারফিউম দেওয়া গুনাহ, তাও জানো না? আমাকে কেউ কখনো বলেনি। মোমো থমথমে গলায় বলল, তাই তো বলি। আচ্ছা শোনো, আমি কাজ করছি, তুমি এখন একটু ওই দিকে যাও, কাজ করতে দাও, কেমন? মোমোর চোখ চিরে কান্না বেরিয়ে আসতে চাইলো। ফারুক খাতার দিকে চেয়ে বলল, ভাবছি আজ থেকে রাতে তোমাকে আম্মার সাথে দিয়ে দিব। 2 মাস আম্মার সাথে থাকো, তারপর দেখা যাবে। মোমো মনে মনে অস্থির হয়ে উঠল বলার জন্য যে আমি মিথ্যে বলেছি, আমাকে তোমার কাছ থেকে দূরে পাঠিও না, কিন্তু কিছুই বলা হলো না। ড্রেসিং টেবিলের সামনে বসে ধীরে ধীরে চুড়িগুলো খুলতে লাগলো। চুলগুলো হাত দিয়ে কোনো রকমে খোপা করলো। তারপর কানের দুল খুলতে যাবে, তখনই পিছন থেকে কেউ ওকে জড়িয়ে ধরে একেবারে কোলে তুলে ফেললো। প্রথমটায় চমকে গেলেও পরক্ষণেই নিজেকে ফারুকের কোলে আবিষ্কার করলো মোমো। তারপর প্রচন্ড অভিমানে নেমে যেতে চাইলেও পারল না। ফারুক ওকে বিছানায় নামিয়ে দিয়ে আলতো করে ওর কান ধরে বলল, মিথ্যা বলেছ কেন? বলিনি মিথ্যা বলা কবিরা গুনাহ? মোমো ওর হাত ছাড়িয়ে বলল, মিথ্যাকে সত্যে পরিণত করুন। 2 মাস আমি আম্মার কাছে থাকবো। বললেই হলো, এদিকে আমার ত্রাহি ত্রাহি অবস্থা। ফারুক মোমোকে চেপে ধরল। আরে কি শুরু করেছেন? আমার ড্রেসিং। দুধ তরি, ড্রেসিং এর গুল্লি মারি। মোমো কিছু বলতে গেলেও পারল না। ফারুক ওর অধর উষ্ট সদর্পে দখল করে ফেলেছে। মোমো নিজেও বেসামাল। ফারুকের ডাকে সাড়া দিতে সেও যে উন্মুখ। ডাক্তার জাহিদের কাগজপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, তারপর শার্ট খুলে গায়ের গুটিগুলো দেখালেন। সেগুলো শুকিয়ে পড়া ধরেছে। তিনি আবেগে উচ্ছ্বাসিত হয়ে জাহিদকে বললেন, ইটস রিয়েলি মিরাক্কেল মিস্টার জাহিদ, ইউ আর দ্য লাকিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তিনি জাহিদকে আই স্পেশালিস্টের কাছে রেফার করলেন। আই স্পেশালিস্ট জাহিদের চোখে একটা লেজার থেরাপির পরামর্শ দিলেন। তিনি খুবই আশাবাদী। তার বিশ্বাস, কয়েকটা থেরাপি দিলে জাহিদ তার চোখের কার্যক্ষমতা ফিরে পেতে পারে। একেবারে পরিষ্কার না দেখলেও অনেকটা দেখতে পাবে বলেই বিশ্বাস। এ সকল কাজ শেষ করতে করতে জাহিদ আর তার বাবার প্রায় 8-10 দিন লেগে গেল। ওদিকে কুমকুম তো অস্থির। জাহিদের ফোন পেয়েই সে শ্বশুরবাড়ি চলে এলো। নিজ হাতে ঘুরদৌড় সব ধুয়ে মুছে পরিষ্কার করলো, কয়েক পদ রান্না করলো। বেচারা গত কয়েকটা মাস ধরে শুধু আলুনি আর স্যুপ খেয়ে আসছে। সবকিছু গুছিয়ে নিজেও ফ্রেশ হলো। বেছে বেছে সুন্দর শাড়িটা পরলো, চোখে হালকা করে কাজল দিল। বেশি সাজতে লজ্জা করছিল। তাছাড়া জাহিদ যদি ওকে দেখতে না পায় তাহলে সে যে লাভ কি? যাক, চোখে না দেখুক, মানুষটা তো সুস্থ হোক। বাবাকে ভেতরে পাঠিয়ে দিয়ে আয়নালকে মালপত্র নিয়ে যেতে ডাকলো। আয়নাল জিনিসপত্র রেখে অভ্যাসবশত জাহিদকে ধরে ঘরে নিয়ে বসালো। জাহিদ এখন চোখে বেশ ভালোই দেখতে পায়। শরীরের ক্ষতগুলোও অধিকাংশই শুকিয়ে গেছে। বলতে গেলে সে এখন অনেকটা ঝরঝরে। জাহিদের চেহারার আগের সৌন্দর্যটা অনেকখানি ফিরে এসেছে। জাহিদ এবার ইচ্ছে করেই দাড়িটা সেভ করেনি। দাড়িতে ওকে আরো ম্যানলি দেখাচ্ছে। জাহিদ নিজের রুমে বসে চুপ করে ডাক্তারের কাগজগুলো দেখছিল। কুমকুম ওদের আসার সংবাদ পেয়ে রান্নাঘরের চুলা ধিমে আঁচে দিয়ে বুয়াকে কাজ বুঝিয়ে দিয়ে দ্রুত ঘরে চলে এলো। কুমকুম ঘরে ঢোকা মাত্রই জাহিদ চোখ তুলে তাকালো। কুমকুম দরজার সামনেই দাঁড়িয়ে গেল।
জাহিদের চাহনি বলে দিচ্ছে ও দেখতে পাচ্ছে। কেন কে জানে কুমকুমকে হঠাৎ লজ্জা ঘিরে ধরল। মৃদস্বরে সালাম দিয়ে দরজার কাছেই দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। জাহিদ তৃষিত নয়নে তাকিয়ে আছে কুমকুমের দিকে। ফ্যানের বাতাসে হাতের কাগজগুলো উঠতে শুরু করেছে, সেদিকে জাহিদের খেয়াল নেই। কুমকুমকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বলতে গিয়েও থেমে গেল সে। তারপর ডান হাত বাড়িয়ে বলল, কুমকুম তুমি কোথায়? কুমকুমের মুখে অন্ধকার ছায়া ঘনালো। জাহিদ এখনো দেখতে পায় না। ও তো ভেবেছিল। কুমকুম ছুটে এসে জাহিদকে জড়িয়ে ধরে ওকে দাঁড় করালো। জাহিদও অসহায়ের মতো দাঁড়ালো। কুমকুম ওর চেহারায় গায়ে হাত বুলিয়ে বলল, আল্লাহর রহমতে আপনার হাতে পায়ের ক্ষতগুলো নেই বললেই চলে। ডাক্তার কি বলল? জাহিদ কোনো কথা বলছে না, কেবল দু চোখ ভরে কুমকুমকে দেখছে। কি মায়া কারা চেহারা! চোখের কাজলটা তো জাহিদের বুকের ভেতর ঘাই মারছে যেন। জাহিদ আলতোভাবে কুমকুমকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। কুমকুম সরে যেতে চেয়ে বলল, আসেন জামাটা চেঞ্জ করে দিই। বলেই শার্টটা খুলে ঘরোয়া একটা ঢলা গেঞ্জি হাতে নিতেই দেখলো জাহিদ অনায়াসে ওকে পাশ কাটিয়ে হেঁটে গিয়ে দরজাটা আটকে দিল। কুমকুম বিস্ময়ে হতবাক হলো। আপনি দেখতে পাচ্ছেন? বলেই কুমকুমকে জড়িয়ে ধরে বলল, কই, যাবার আগে যেভাবে আদর করে দিলে এখনো তেমন আদর করো। ইয়ে চুলায় রান্না। বুয়া আছে, সে দেখবে। আপাকে ভাত দিতে হবে যে। বুয়া আছে, আয়নাল আছে। আপনার গরম পানি? এখন লাগবে না। ছাড়ুন, আব্বা কি ভাববে? যা ভাবার ভাবুক, কিছু করার নেই। প্লিজ বোঝার চেষ্টা করুন। সেই ক্ষমতা তুমি কেড়ে নিয়েছো। আরে জাহিদ তার সমগ্র জীবনে যে সুখের অস্তিত্ব সম্পর্কে বেখবর ছিল, আজ সেই সুখের সাগরে সে ডুব সাঁতারু। কুমকুমের ভালোবাসা আর যত্নে জাহিদের জীবন মরুভূমিতে ফুল ফুটেছে, আর সে ফুল বাগানের মালি হলো কুমকুম। জাহিদ খুঁজে পেয়েছে জীবনের সত্যিকারের আনন্দ। প্রতিদিন ভোরে উঠে নামাজ শেষে কুমকুমকে নিয়ে হাঁটতে বেরোয়। হেঁটে এসে দুজনে হালকা নাস্তা সেরে জাহিদ চলে যায় ব্যবসায়িক কাজে, আর কুমকুম গিয়ে ঢোকে মাদ্রাসায়। জাহিদের আব্বার অসুস্থতার পর থেকে জাহিদ পুরোপুরিভাবে পারিবারিক ব্যবসাটা সামলাচ্ছে। পাশাপাশি প্রিয়তমা স্ত্রী কুমকুমের মাদ্রাসার প্রশাসনিক দিকগুলোও সে দক্ষতার সাথে পরিচালনা করে চলেছে। কুমকুমের ওই প্রবল উৎসাহে জাহিদ নিজেও বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করে নিয়েছে। এখন রাতে শোবার আগে প্রতিদিন আধা পাতা করে কোরআন মুখস্থের কাজ চলছে। বলতে গেলে পুরো সন্ধেটাই কুমকুমের সাথে কোরআন আর হাদিসের আলোচনায় কাটে। এতে যে কি অপার আনন্দ রয়েছে তা জাহিদ আগে বুঝতে পারেনি। দুনিয়াবি আনন্দ তো রয়েছেই, পাশাপাশি আখিরাতের ঘর নির্মাণের কাজও চলছে জোরে সরে। জাহিদ কুমকুমকে কেবল দুনিয়াতেই 50 বা 60 বছরের জন্য নয়, বরং চির যৌবনের দেশ জান্নাতেও চিরসঙ্গী হিসেবে চায়। তাই জাহিদের ব্যক্তিগত জীবনও এসেছে আমূল পরিবর্তন। সে এখন একজন পুরোদস্তর প্র্যাকটিসিং মুসলিম। তার সারা জীবনের অর্জিত মেধা পাণ্ডিত্য দিয়ে সে ঢেলে সাজিয়েছে এই ইসলামিক বিদ্যালয়টি। সিলেট শহরের উপকণ্ঠে তাদের মাদ্রাসাটি শহরের নামকরা মাদ্রাসায় পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী এসে এতে ভর্তি হচ্ছে দিনের বিশুদ্ধ পাঠ নিতে। এর মধ্যেও জাহিদের সুখের আকাশের এক কোণে দেখা দিল কালো মেঘের ঘনকটা। বাবার অসুস্থতার কারণে গত বছর থেকেই তার ব্যবসাটি জাহিদই সমান দক্ষতার সাথে চালিয়ে যাচ্ছে। ব্যবসার প্রয়োজনে ওকে মাঝে মধ্যে ঢাকাও যেতে হয়। তেমনি দীর্ঘদিন ধরে চলে আসা এক ব্যবসায়িক জটিলতা প্রকট আকার ধারণ করায় জাহিদকে আজও জরুরি ভিত্তিতে ঢাকা আসতে হলো। তার বাবার ব্যবসায়িক জটিলতার আইনগত দিকগুলো এতদিন বাবার পুরনো পরিচিত আইনজীবী ব্যারিস্টার হাসিবুল ইসলামই দেখে এসেছেন। তিনি মারা যাওয়ায় বর্তমানে তার সহকর্মী ব্যারিস্টার সামিয়া জামান এগুলো দেখাশোনা করছেন। হঠাৎ বিশেষ প্রয়োজনে তিনি নিজেই জাহিদকে তার সাথে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন, নতুবা জাহিদের ফ্যাক্টরিতে ইনজাংশন জারি করা হয়ে যেতে পারে। আর এটা ঠেকাতে না পারলে জাহিদদের ফ্যাক্টরি বন্ধও হয়ে যেতে পারে। প্রায় কোটি টাকার লস গুনতে হবে জাহিদদেরকে। বলা যেতে পারে তারা পথের ফকির হয়ে যাবে। জাহিদ তাই জরুরি ভিত্তিতে ঢাকায় রওনা দিয়েছে। জাহিদের ইচ্ছে আছে কাজটা সেরে কুমকুমের জন্য কিছু কেনাকাটার জন্য শপিং কমপ্লেক্সগুলোতেও একবার ঢু মারবে। তবে তার আগে ব্যারিস্টার সামিয়া জামানের সাথে দেখা করার কাজটা সারতে হবে। নামটা শুনে জাহিদের মনে কিছুটা অস্বস্তি কাজ করছিল, কারণ মেঘার নামও ছিল সামিয়া। জাহিদ নিজেও জানতো না যে ওর জন্য এত বড় বিস্ময় অপেক্ষা করছিল। চেম্বারে ঢুকতেই ও মুখোমুখি হলো মেঘার। জাহিদ নিজের জায়গাতেই স্থির হয়ে গেল। মেঘা ফোনে কথা বলছিল। জাহিদকে দেখে হা হয়ে গেল। তারপর ফোনটা দ্রুত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল। জাহিদ তুমি? জাহিদ সামান্য হাসলো। কি ভেবেছিলে মরে গেছি? বলেই জাহিদ চলে আসার জন্য ঘুরে দাঁড়ালে পিছন থেকে মেঘা ডাকলো, জাহিদ প্লিজ একটু শোনো। জাহিদ থমকে দাঁড়ালো। মেঘা জাহিদকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো আর বলে চলল, তুমি তো সেই আগের মতোই হয়ে গেছো, কি আশ্চর্য।
জাহিদ এর কোনো জবাব দিল না। মেঘা কাতর স্বরে বলল, জাহিদ, আমি জানি আমি অনেক বড় একটা অন্যায় করেছি। আমি তোমাকে এতদিন ধরে অনেক খুঁজেছি, বিশ্বাস করো। তোমার গ্রামের ঠিকানায় তোমার কাছে যেতে চেয়েছি, কেন? তোমার কাছে ক্ষমা চাইতে। কিসের ক্ষমা? জাহিদ, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমি তো মানুষ। সেই পরিস্থিতিতে আমি একটা ভুল করে ফেলেছি, তার জন্য ভুগেছিও অনেক। আজ আমি তোমার কাছে ক্ষমা চাই, প্লিজ আমাকে ক্ষমা করো। আমার সাথে তোমার এখন আর কোনো সম্পর্ক নেই মিস সামিয়া জামান, নাকি মিসেস বলবো? আমি আর বিয়ে করিনি জাহিদ। ভালো। জানি তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছেড়ে চলে যাবার পর থেকে একটি দিনের জন্য শান্তি পাইনি আমি। কারো কারো কাছে শান্তি কখনোই ধরা দেয় না, কারণ হলো তাদের ভেতরকার আগ্রাসী মনোভাব। তারা কোনো কিছুতেই তৃপ্ত হয় না। বলো, যা ইচ্ছে বলো, তবু আমাকে ক্ষমা করো প্লিজ। আমার মনে হয় আমি এখানে একটা কাজের জন্য এসেছি, আর এখন আমি আমার কাজটা তোমাকে দিয়ে করাতে আগ্রহী নই। আমার ফাইলটা ফেরত দিয়ে দিলে খুশি হব। পাগলামি করো না জাহিদ, তোমার ফ্যাক্টরি এখন বিপদের মুখে। এ সময় তুমি হুট করে এমন সিদ্ধান্ত নিতে পারো না। সেটা আমার ব্যাপার। জাহিদ, আমার কথা শোনো। তুমি যে জাহিদকে চিনতে, সেই জাহিদ মরে গেছে। আমি বিনা প্রয়োজনে পর নারীর সাথে কথা বলতে পছন্দ করি না। আজ আমি তোমার জন্য পরনারী হয়ে গেলাম। অবশ্যই, এভাবে আমাকে বিরক্ত না করলেই খুশি হব। তুমি আমাকে ইগনোর করতে কিভাবে পারছো? তুমি না একসময় আমাকে ভালোবাসতে, আমাকে ছাড়া কিছু ভাবতে পারতে না আজ? জাহিদ, দাঁড়াও 1 মিনিট। জাহিদ প্লিজ, আমি খুবই অনুতপ্ত। আমি আজ ভীষণ একা। জাহিদ চেম্বার ছেড়ে বেরিয়ে গেল। মেঘা অসহায়ের মতো ওর গমন পথের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, আমার ছোট্ট ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি তুমি দিতে পারো না জাহিদ। তোমার পিছু আমি ছাড়বো না, তোমার ক্ষমা আমি আদায় করেই ছাড়ব। মেঘা ফোন তুলল। পরদিন জাহিদ মেঘার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জানালো সে এখানে তার মামলা রাখতে চায় না, তার ফাইল তাকে বুঝিয়ে দেওয়া হোক। অ্যাসিস্ট্যান্ট জানালো সে ম্যাডামের সাথে কথা বলে জানাবে। ঘন্টাখানেক পরেই মেঘা ফোন দিল জাহিদকে। জাহিদ, একটু দেখা করতে পারবে? জরুরি দরকার ছিল। প্রয়োজন মনে করছি না। তুমি আমার সাথে এমন করতে পারছো? মানলাম আমি একটা ভুল করেছি, কিন্তু আমি এক সময় তোমার স্ত্রী ছিলাম। আমাদের সম্পর্ক। জাহিদ ওকে থামিয়ে দিয়ে বলল, আমার স্ত্রী শুধু কুমকুম, আর কেউ নয়। এক জীবনের করা ভুলের সাজা আমি পেয়েছি, এখন কুমকুমই আমার জীবন, সেই আমার মরণ। কুমকুম তোমার সেই গ্রামের বউ? হ্যাঁ, কেন? তুমি কি ভেবেছিলে তোমার মতো সেও আমাকে ফেলে চলে গেছে? আচ্ছা, আমি রাখি। আমার ফাইল রেডি রেখো, কাল এসে নিয়ে যাব। বলেই জাহিদ ফোন রেখে দিল। পরদিন চেম্বারে গেলে মেঘা হাসি মুখে জাহিদকে ওয়েলকাম করলো। জাহিদ শান্ত গম্ভীর স্বরে বলল, আমার ফাইলটা দাও। তাহলে তুমি আমাকে দিয়ে কাজটা করাতে চাচ্ছ না? না। মেঘা সামান্য হাসলো, তারপর নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে জাহিদের সামনে এসে বলল, কাজটা কিন্তু বিগত 10 বছর ধরে আমাদের অ্যাসোসিয়েটের পক্ষ থেকেই পরিচালিত হয়ে আসছে, এবং এটার পিটিশনার হলেন তোমার বাবা মিনহাজুল ইসলাম। সো তোমাকে ফাইল ফেরত দেবার কোনো প্রশ্নই ওঠে না। আমি সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। ওনাকে জানাতে চাই যে আমি তার এক্স বৌমা মিসেস সামিয়া জামান তার ব্যবসায়িক আইনগত দিকগুলো পরিচালনা করে আসছি, আর তার পুত্র তাকে না জানিয়ে একসময় আমাকে বিয়ে করে বিদেশ পাড়ি জমায়। জাহিদ হতভম্ব হয়ে ওকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, তুমি আমার বাবাকে এসব কিচ্ছু বলবে না, তিনি খুব অসুস্থ। তাকে এসব বলে তুমি কি করতে চাচ্ছ? তোমার স্ত্রীকেও বলবো। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছ? আমার স্ত্রী এসবই জানে। জাহিদ ক্ষিপ্ত হয়ে উঠল। কাম ডাউন জাহিদ, তোমার স্ত্রী হয়তো জানে, তোমার বাবা তো আর জানে না। তুমি আমার ভালোবাসা। আমরা দীর্ঘ 6-7 বছর পরের প্রতি বিশ্বস্ত ছিলাম। হ্যাঁ, মানছি আমি ভুল করেছি, কিন্তু ওই রকম পরিস্থিতিতে যে কেউ এমন ভুল করতে পারে, তাই বলে তুমি। দেখো, আমি কাল চলে যাব, তুমি আমার ফাইল আজই দিয়ে দেবে কিনা বলো। যদি না দিই? মানে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ও নো, শুধু তোমাকে অনুরোধ করছি জাহিদ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। করেছি, আর কিছু? মেঘা জাহিদের কাছে এসে দাঁড়ালো। দাড়িতে তোমাকে দারুণ দেখাচ্ছে, তুমি তো আরো।
জাহিদ মুখ ঘুরিয়ে বাইলে তাকালো। মেঘা থেমে গেল। মেঘা বলল, আমরা কি আবার এক হতে পারি না জাহিদ? বলেই জাহিদের হাত ছুতে যাবার আগেই জাহিদ ঝটকা মেরে হাত ছাড়িয়ে সেখান থেকে চলে এলো। হোটেলে ফিরেও শান্তিতে ঘুমাতেও পারল না জাহিদ। এক অস্থিরতা ওকে ঘুমোতে দিচ্ছে না। মেঘা তার জীবনের ব্যর্থতার কষ্ট জাহিদকে দিয়ে ভুলতে যাচ্ছে। জাহিদ ভয় পাচ্ছে বাবার কানে গেলে তিনি নতুন করে আঘাত পাবেন। তার যা শারীরিক অবস্থা, এসব চাপ সহ্য করার মতো মানসিক অবস্থা তার নেই। তিনি এটা শুনে যদি মারাত্মক অসুস্থ হয়ে যান বা আরো ক্ষতিকর কিছু ঘটে, তাহলে জাহিদ নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। তাছাড়া জাহিদ কুমকুমের মনে আর কোনো কষ্ট দিতে চায় না। জাহিদ ভেবে পাচ্ছে না কি করবে। সে রাতেই ছিল জাহিদের ফ্লাইট। জাহিদ সেই রাতেই ঢাকা ছাড়লো মেঘাকে কোনো কিছু না জানিয়ে। তার আগে বাবাকে পুরো বিষয়টা অন্যভাবে ধীরে ধীরে সহনশীলভাবে জানাতে হবে। তা না হলে মেঘার উল্টাপাল্টা আচমকা খবরে তার হার্ট অ্যাটাক হতে পারে। কুমকুম রান্নাঘরে কিছু একটা করছিল। হঠাৎ পেছন থেকে জাহিদ এসে জড়িয়ে ধরলো কুমকুমকে। আসসালামু আলাইকুম জান। কুমকুম প্রথমে চমকে গেল, তারপর হেসে সালামের জবাব দিয়ে বলল, কখন এলেন টের পাইনি তো। টের পাননি কারণ আপনি নিজ ভাবনায় মশগুল ছিলেন। তা আপনার ভাবনায় কি এই অধম ছিল? কুমকুম হেসে বলল, আমার ভাবনায় আপনি সবসময় আছেন। চলুন ঘরে চলুন। জাহিদ চট করে কুমকুমের গালে চুমু খেয়ে বলল, চলো। জাহিদ কুমকুমের উরুর উপর মাথা রেখে শুয়েছিল, কিন্তু ওকে অন্য মানুষকে দেখে কুমকুম বলল, আপনি কি কিছু নিয়ে চিন্তিত? জাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা গুনাহ মানুষকে কত ভোগান্তিতেই না ফেলে। কি হয়েছে ঠিক করে বলুন তো। জাহিদ কিছুক্ষণ ভেবে ধীরে ধীরে মেঘার প্রতিটি কথা কুমকুমকে খুলে বলল। কুমকুম নীরবে তা শুনল, তারপর বলল, এখন তাহলে কি করবেন? লস হয়ে হোক, তাকে দিয়ে মামলা চালানোর প্রশ্নই ওঠে না। কুমকুম কোনো কথা বলল না, ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। তার দুদিন পরেই জাহিদ নাস্তা খেয়ে বাইরে চলে যাওয়ার পরই কুমকুম প্রতিদিনের মতো মাদ্রাসায় চলে আসেন। তখন মাদ্রাসার এক শিক্ষিকা এসে জানায় এক মহিলা কুমকুমের সাথে দেখা করতে চায়। কুমকুম ভেবেছে ভর্তি সংক্রান্ত কিছু হবে। সে মহিলাটিকে ভেতরে ডেকে পাঠায়। মহিলাটি এসে কুমকুমের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে। কুমকুম তাকে সাদরে অভ্যর্থনা জানায়। মহিলাটি নিজের পরিচয় দিয়ে বলে, আমি জাহিদের বন্ধু মেঘা। কুমকুম মনে মনে চমকে উঠল, এই সেই মেঘা, কিন্তু মুখে কিছু বলল না। মেঘা বলে চলল, আমার একটা ভুলের কারণে ওর সাথে আমার বিচ্ছেদ ঘটে গেছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমি ওকে এখনো ভালোবাসি। আমি ওর সাথে কথা বলে নিজের অবস্থাটা ব্যক্ত করতে চাই যে ওর অবর্তমানে আমার দিন কতটা খারাপ কেটেছে। কুমকুম কিছুক্ষণ নীরব রইল। দেখুন, আপনি ধার্মিক মানুষ, শুনেছি আপনার মনটা অনেক বড়। কেউ ভুল বুঝে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করা উচিত, তাকে না বলুন। দেখুন, এখানে আমার তো কিছু করার নেই। অবশ্যই আছে। যাই তো একটা বিপদে পড়তে যাচ্ছে, ওর ফ্যাক্টরি ডুবলেও ডুববে। সেটা কি আপনি চান? আপনি কি চাচ্ছেন? আমি চাই আপনি আমাকে আপনার পরিবারের অংশ করে নিন। জায়দের ফ্যাক্টরিতে আঁচও আসতে দেব না। এটা কি এক ধরনের ব্ল্যাকমেলিং হয়ে গেল না? হলে হলো, জাহিদকে হারিয়ে আমিও অনেক ভুগেছি। আজ আমি যখন ভুল বুঝে নিঃশর্ত ক্ষমা চাইছি, সে কেন আমাকে আপন করে নেবে না বলুন? এটা তো জাহিদই ভালো বলতে পারবে। জাহিদ আমাকে ভালোবাসে, এটা প্রমাণিত। আমি ওকে ছেড়ে গেছি বলে বাধ্য হয়ে আপনার সাথে সংসার করছে, কিন্তু ভালো আমাকেই বাসে। এটা ওর জেদ যে ও আমাকে কষ্ট দিচ্ছে। কুমকুম কিছুক্ষণ নীরব থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, বোন, আপনি ভাববেন না, আপনার কথা আমি ওর সাথে আলাপ করব। তবে এই ব্যাপারে আমি কোনো কথা বলা ঠিক হবে না। আপনি কোথায় উঠেছেন? আমি হিলটনে উঠেছি। আপনি কাইন্ডলি জাহিদকে আমার সাথে অন্তত কথা বলতে রাজি করান। আমি নিশ্চিত ও আমার সব কথা শুনলে আমাকে ক্ষমা না করে পারবে না। কোনো স্ত্রীর কি উচিত তার স্বামীকে পরনারীর সাথে আলাপে বাধ্য করা? উচিত না, কিন্তু আপনি তো অন্যরকম। তা এখানে এসেই জানলাম। আপনি একজন মেয়ে হয়েও আমার অন্তরটা বোঝার চেষ্টা করুন। কুমকুম চুপ হয়ে গেল। রাতে কুমকুমকে নীরব দেখে জাহিদ বিভিন্নভাবে ওকে হাসানোর চেষ্টা করলো। ঘাড়ে সুড়সুড়ি দিল, তারপর কানের লতিতে আলতো করে কামড় দিয়ে বলল, আমার জানটা আজকে নীরব কেন? কোনো সাড়া পাচ্ছি না। কুমকুম জাহিদের দিকে তাকিয়ে বলল, আজ মাদ্রাসায় মেঘা এসেছিল। জাহিদ থমকে গেল, ওর হাতের বাঁধন আলগা হয়ে গেল। কুমকুমকে ছেড়ে দিয়ে বলল, কি বলেছে সে তোমাকে? কুমকুম মুখ নিচু করে মেঘার বলা সব কথাই বলল। জাহিদ গম্ভীর হয়ে গেল।
কুমকুম ওর কাঁধে হাত রেখে বলল, আপনাকে ক্ষমা করে দিন, সে হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। দিলাম। তারপর সে তো ক্ষমাতেই সন্তুষ্ট না। সে বলেনি সে কি চায়। আপনার সঙ্গী হতে চায়। এটা জেনেও তুমি আমাকে তার সাথে কথা বলতে বলছো? জাহিদ, আপনার ফ্যাক্টরি নিলামে উঠবে। তাছাড়া বাবা এই আঘাত সহ্য করতে পারবেন না। সব দিক দিয়ে এই পরিবারের বিপর্যয় নেমে আসবে। কেবল আপনাকে নিজের করে ধরে রাখতে গিয়ে এত বড় ক্ষতি কিভাবে হতে দিতে পারি আমি? তাই বলে তুমি আমাকে নির্দ্বিধায় তার হাতে তুলে দেবে? জাহিদ রেগে গেল। কুমকুমের চোখের পানি দেখা গেল। জাহিদ দু হাতে ওর মুখখানি তুলে ধরে বলল, আমাকে তুমি বিশ্বাস করো? আমি যে ওকে বিন্দুমাত্র ভালোবাসি না এটা বিশ্বাস করো, নাকি তোমার মনে সন্দেহ আছে? কুমকুম কিছু বলল না। জাহিদ ওকে ছেড়ে দিয়ে বলল, উল্টো পাল্টা যা ইচ্ছে বলে গেল আর তুমি সেটাই ঠিক করে বসে আছো। কুমকুম আস্তে করে বলল। জাহিদ, আপনি তো চাইলেও কি বিয়ে করতে পারেন? জাহিদ কুমকুমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, থাপ্পড় চেন? কুমকুম মুখ নিচু করলো। জাহিদ বলল, অন্য কেউ বললে তাকে চড়ই মেরে বসতাম। কি করে পারলে কথা বলতে? কেমন মেয়ে তুমি? কুমকুম কিছু বলতে চাইলে জাহিদ বাধা দিয়ে বলল, আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারীর স্থান নেই। এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। বলেই জাহিদ বিছানা থেকে নেমে বাইরে চলে গেল। ফারুক নিজের প্রাণান্তকর চেষ্টায় একটা ছোটখাটো কিন্ডার গার্ডেন চালু করেছে। বেশ ভালোই চলছে স্কুলটা। ফারুক এখন এটির উন্নতি নিয়ে মহাব্যস্ত। স্কুল বন্ধ থাকলে কাজের ফাঁকে ফাঁকে মোমুকে নিয়ে চিটাগং কক্সবাজার ঘুরে বেড়ায় ও। এবছরেও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মোমু নিষেধ করেছে। এবছর সে যেতে পারবে না। ফারুক জানতে চাইল, কেন, কি সমস্যা? মোমো ফারুকের হাতে একটা ছোট্ট চিঠি গুজে দিয়ে লজ্জায় মুখ ঢেকেছে। ফারুক অবাক হয়ে চিঠি খুলে খুশিতে মোমোকে শূন্যে তুলে ফেললো। মোমো ভয়ে ফারুককে আঁকড়ে ধরে বলল, আরে পড়ে যাব তো, নামান প্লিজ। ফারুক ওর কানের কাছে মুখ রেখে বলল, সত্যি আমি বাবা হব? মোমো ফারুকের বুকে মুখ গুজে বলল। হুম। ফারুক পরমানন্দে মোমোকে জড়িয়ে ধরলো। জাহিদ অফিসে বসেই মেঘাকে ফোন দিল। জাহিদের নাম্বার দেখে মেঘা দ্রুত ফোন তুললো। জাহিদ শান্ত স্বরে বলল, তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি, একটু আসবে? এখনই আসছি। তুমি কোথায়? তোমার হোটেলের গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা করছি। আধা ঘন্টার মধ্যেই মেঘা সুন্দর করে সেজে নিচে এলো। জাহিদ গাড়ির দরজা খুলে দিলে মেঘা তাতে উঠে বসার আগে বলল, আমাকে কেমন দেখাচ্ছি? খুব ভালো। মেঘা জাহিদের দিকে তাকিয়ে হাসলো। তারপর গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগে জাহিদ বলল, গতকাল কুমকুম আমাকে অনেকক্ষণ তোমার ব্যাপারে বুঝিয়েছে। ভেবে দেখলাম ওর কথাটাও ঠিক। তোমার আমার এক সময় গভীর বন্ধুত্ব ছিল, সেটারও তো একটা মূল্য আছে। তাছাড়া তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? মেঘা জাহিদের স্টিয়ারিং ধরা হাতের উপর হাত রেখে বলল, বিশ্বাস করো, তোমাকে ছেড়ে আসার পর থেকে একটি দিনের জন্য শান্তি পাইনি। বিয়ে কি করতে পারতাম না, কিন্তু মন থেকেই আসেনি। পরে বুঝলাম তোমাকেই ভালোবাসি বলি। জাহিদ গাড়ি স্টার্ট দিল। গাড়ি সামনের দিকে টান দিয়ে বলল, তোমাকে নিয়ে আজ দূরে হারিয়ে যাব, রাজি আছো? মেঘা দু হাত আনন্দে চাপলো। ইউনিক লং ড্রাইভে যাবে? ওয়াও জাহিদ, তুমি আমাকে সারপ্রাইজ করলে। আমি জানি তোমার মনে আমার ভালোবাসা মুছে যেতে পারে না। কুমকুম এসে সেটাকে আড়াল করেছে মাত্র। কুমকুমের নাম শুনে জাহিদের চোয়াল শক্ত হয়ে গেল। জাহিদ অ্যাক্সিলারেটরের উপর চাপ বাড়ালো। স্পিডোমিটারের কাঁটা কাঁপতে কাঁপতে 20, 30, 40, 50, 60 করে 70 ছাড়াতে দেখে মেঘা ঘাবড়ে গেল। জাহিদ কি করছো? স্পিড কমাও। জাহিদ শান্ত স্বরে বলল, ঘাবড়িও না, মরলে আজ দুজনে একসাথেই মরবো, কারণ তুমি আমাকে এমনিতেও বাঁচতে দেবে না। মেঘা আটকে উঠল। এসব কি বলছো তুমি? পাগল হলে? স্পিড কমাও প্লিজ। স্পিড কমানো যাবে না, আর গাড়িতে ব্রেক নেই। চল প্রিয়তমা, দুজন এবার একসাথে মরি। জাহিদ এসব কি বলছো? কেন, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? মেঘা ছটফট করে উঠল। চিৎকার দিয়ে স্টিয়ারিং ধরতে চাইল। জাহিদ গোয়ারের মতো স্পিড বাড়িয়েই চলছে, 75, 80। মেঘা পাগলের মতো চিৎকার করে উঠল, জাহিদ থামাও 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 বলছি, প্লিজ। দোহাই লাগে জাহিদ, মরতে হয় তুমি মরো, আমি কেন তোমার সাথে মরতে যাবো? থামাও প্লিজ, থামাও জাহিদ, আল্লাহর কসম লাগে। তীব্র স্বরে স্কিড করে গাড়িটা রাস্তার এক পাশে থামলো। মেঘা প্রচন্ড ঝাঁকিতে সামনে ঝুঁকে গাড়ির ড্যাশবোর্ডের সাথে মৃদু ধাক্কা খেলো। ওর কপালটা সামান্য ঠুকে গেল। গাড়ি থামার সাথে সাথে হাঁপাতে হাঁপাতে ও দ্রুত গাড়ি থেকে নেমে গিয়ে বলল,
তোমার মতো গোয়ারের সাথে আর এক মুহূর্ত না। জাহান্নামে যাও তুমি, স্কাউন্ডেল। বলেই মেঘা হাঁটা ধরলো। জাহিদ কপালের ঘাম মুছে স্টারিং এর উপর 2 হাত রেখে তাতে মাথাটা ঠেকিয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা চাইলো, শুকর জানালো। প্রায় আধা বিধ্বস্ত অবস্থায় জাহিদ বাসায় ফিরলো। কুমকুম উদ্বিগ্ন হয়ে ওর জন্যই অপেক্ষা করছিল। জাহিদ ঘরে ঢুকতেই কুমকুম ছুটে গিয়ে ওকে ধরলো। আমার উপর রাগ করে কাল থেকে একটা কথাও বলেননি। সকালেও নাস্তা না খেয়ে চলে গেলেন। আমি যদি অন্যায় করে থাকি শাস্তি দিন, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন কেন? জাহিদ ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নিজেকে শাস্তি দিতেই গিয়েছিলাম, তোমার জন্য পারলাম না। এসব কি বলছেন আপনি? আচ্ছা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন প্লিজ। কুমকুম জাহিদকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। জাহিদ আর নিজেকে ধরে রাখতে পারলো না। কুমকুমের মুখের কাছে মুখ এনে বলল, আর যদি কোনোদিন আমাকে তোমার কাছ থেকে দূরে ঠেলে দাও তো। কুমকুম ওর কথা শেষ করতে দিল না। চুমু দিয়ে ওর মুখটা বন্ধ করে দিয়ে বলল, আর হবে না এমন, প্রমিস। জাহিদ ওকে সারাশির মতো আঁকড়ে ধরলো। কুমকুম সরে যেতে চাইলো। কি করছেন? গেট খোলা। জাহিদ ওকে পাজা কলা করে কোলে তুলে নিয়ে পা দিয়ে সশব্দে গেটটা আটকে দিল। পরদিন মেঘা জাহিদের ফাইল সহ সমস্ত কাগজপত্র ফেরত দিল। আয়নাল এসে তা জাহিদের কাছে দিয়ে গেলে জাহিদ মুচকি এসে ফাইলটা দিয়ে কুমকুমের মাথায় মৃদু চাটি মেরে বলল, এই হলো ভালোবাসা, বুঝেছো? কুমকুম হেসে উঠে দাঁড়ালে জাহিদ হ্যাসকা টানে ওকে নিজের বুকের উপর এনে ফেললো। কাল কিন্তু তুমি প্রমিস করেছিলে। উফ, আপনি তো আমাকে পাগল করে দিবেন দেখছি।